থ্যাংক ইউ স্যার। ওকে, তো আবার বলি, তাহলে যদি আমরা নাইট্রোজেনটাকে এই নাইট্রোজেন 15 এটাকে করি, তাহলে এটা আমরা দেখছি যে নাইট্রোজেন 15টা এখানে ফ্লিপ হয়ে যাচ্ছে। তো ফ্লিপ হওয়ার পিছনে একটাই কারণ হতে পারে, সেখানে হচ্ছে মাঝখানে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। যে কার্বোক্যাটায়নে এই নাইট্রোজেনটা যদি অ্যাটাক করে তাহলে আমরা সেকেন্ড প্রোডাক্টটা পাবো, আর এই নাইট্রোজেনটা যদি অ্যাটাক করে তাহলে আমরা ফার্স্ট প্রোডাক্টটা পাবো। এবার এইখানে যদি আমরা একটা নিউক্লিওফাইল দিয়ে দিই, সেই নিউক্লিওফাইলটা কি করবে, কার্বোক্যাটায়নের উপর অ্যাটাক করবে, এবং আমরা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবো। তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এইটা যদি হয়, তাহলে এর মধ্যে আপনি যে কোনো নিউক্লিওফাইল দিন, ফর এক্সাম্পল আপনি দিলেন ওয়াটার, তাহলে ওয়াটারের নিউক্লিওফিলিক পার্ট আমরা বলতে পারি OH মাইনাস। তাহলে OH মাইনাস এখানে অ্যাটাক করবে, ফেনল প্রোডাক্ট হবে। আচ্ছা, এখানে যদি আমরা দিই NaNO2, তাহলে এখানে নিউক্লিওফাইল কোনটা, NO2 মাইনাস। তাহলে NO2 মাইনাসটা এখানে অ্যাটাক করবে, তাহলে প্রোডাক্ট হবে NO2। আচ্ছা, এবার এখানে যদি আমি এরকম করি যে এর মধ্যে আমি দিলাম Cu আর HCl, Cu আর HCl, তাহলে কি হবে, তাহলে এখানে নিউক্লিওফাইল কি Cl মাইনাস, তাহলে আমি কি পাবো, ক্লোরোবেনজিন। আমি যদি এর মধ্যেই দিই Cu আর HBr, তাহলে নিউক্লিওফাইল কি Br মাইনাস, তাহলে এখানে পাবো আমি ব্রোমোবেনজিন। হ্যাঁ না? তাহলে এখানে যদি আরো একটা দেখি, যে এখানে যদি আমি দিই Cu2Cl2 আর HCl, তাহলে এখানেও নিউক্লিওফাইল কি Cl মাইনাস, তাহলে এখানে আমি পাবো ক্লোরোবেনজিন। এখানেই যদি আমি দিই Cu2Br2 HBr, তাহলে এখানে আমি পাবো ব্রোমোবেনজিন। নিউক্লিওফাইলটা দেখতে হবে যে নিউক্লিওফাইলটা কি, যেটা যতই উইক নিউক্লিওফাইল হোক না কেন সেটা প্রোডাক্ট দেবে। আচ্ছা, এখানেই যদি আমি দিই CuCN অ্যান্ড KCN, তাহলে নিউক্লিওফাইল কি Cn মাইনাস, তাহলে এখানে পাবো আমি সায়ানোবেনজিন। তো যাই নিউক্লিওফাইল দিই না কেন সেটা আমাকে প্রোডাক্ট হিসেবে দেবে। ধরুন এর মধ্যে আমি দিলাম ইলেকট্রন, তাহলে এটা কি হলো, পজিটিভলি চার্জ ছিল এখানে, আমি দিলাম ইলেকট্রন। ইলেকট্রন দিলে কি হবে, নেগেটিভ হবে। প্রথমে ইলেকট্রন দিলে নিউট্রাল হবে, আর একটা ইলেকট্রন পেলে নেগেটিভ হবে। নেগেটিভের সাথে আমি দিলাম H প্লাস। তার মানে আমি কি করলাম, ইলেকট্রন দিচ্ছি আবার হাইড্রোজেন দিচ্ছি, মানে এটা আমি রিডাকশন করছি। কি করছি আমি এখানে, রিডাকশন। আমি রিডাকশন করছি, আর রিডাকশন করলেই, তাহলে এইটাকে যদি রিডাকশন করা হয় তাহলে প্রোডাক্ট হবে বেনজিন। তা আমি যদি এখানে কোনো রিডিউসিং এজেন্ট দিই, ধরুন রিডিউসিং এজেন্ট আপনি দিলেন, এর মধ্যে কোনো রিডাকশন করার জন্য রিডিউসিং এজেন্ট হিসেবে দিলেন H3PO, PO3, H3PO3 আর H3PO2, H3, H3PO3, H3PO3, হ্যাঁ। আর অথবা দিলেন CH3CHO, H3PO2টা বেটার, H3PO2 আর CH3CHO, CH3CH2OH। এক মিনিট, এখানে দিতে হবে CH3CH2OH। তাহলে এটা যদি নিই ইথানল, তাহলে এটা রিডিউস করে নিজে অক্সিডাইজ হবে, নিজে এটা অক্সিডাইজ হয়ে হয়ে যাবে হচ্ছে CH3CHO, আর এটা অক্সিডাইজ হয়ে হয়ে যাবে হচ্ছে H3PO3। তো এইটা হচ্ছে ব্যাপার, যে অক্সিডাইজ হয়ে যাবে আর এটা রিডিউস হয়ে যাবে। এটা যদি রিডিউস হয়ে যায় তাহলে আমরা প্রোডাক্ট পাবো হচ্ছে বেনজিন। তো এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, তো এটাকে SNAR রিয়াকশন আমরা বলি, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো এই রিয়াকশনটা হচ্ছে আহ, এই SN1 টাইপ অফ রিয়াকশন। তাহলে এটা হয়ে গেল। এখানে কোনো ডাউট থাকলে বলুন SN1 রিয়াকশনটাতে। আচ্ছা, তাহলে এখানে দেখবেন ডায়াজোনিয়াম সল্টের যতগুলো রিয়াকশন আছে, সব রিয়াকশন একবারে তাহলে এখানে কভার হয়ে যাবে। তাহলে আমি এখানে একবার দেখিয়ে দিই ডায়াজোনিয়াম রিয়াকশন গুলো। ধরুন এইখানে ডায়াজোনিয়ামের সব কটা রিয়াকশনই আছে, হয়ে গেল।
হুম, এখানে দেখুন ডায়াজোনিয়ামের সব কটা রিয়াকশনই আছে একসাথে। তাহলে একদিক থেকে শুরু করি, কে আই দিলেন, ধরুন এখানে কে আই দিলেন, কে আই দিলে কি হবে, আই মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে আই অ্যাড হয়ে যাবে। সুদীপ্ত স্যার। স্যার বলছিলাম যে ওই ফ্লিপিং এর ব্যাপারটা বললেন। হুম। এমনি তো ডাইজিনিয়াম সল্ট তো আপনার আনস্টেবল, মানে লোয়ার টেম্পারেচারে স্টেবিলিটি পায়। হুম। তো ওই ফ্লিপিংটা কি আপনার মানে লোয়ার টেম্পারেচারেই হয় মানে নাকি? লোয়ার টেম্পারেচারেই, হ্যাঁ লোয়ার টেম্পারেচারেই যখন আপনি ডায়াজোনিয়ামটা বানাচ্ছেন জিরো হুম। টু 5 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন আপনি ফ্লিপিংটা অবজার্ভ করবেন যদি আপনি এরকম করেন। আচ্ছা আচ্ছা, আর মানে ডিউরিং রিয়াকশন ওটা তো অটোমেটিক্যালি এন টু হয়ে বেরিয়ে যায় যখন কোনো দেখো ওইটা রিয়াক্ট এন করছে নাকি? টুটা হলো কি জন্য, কার্বোকাটায়নটা হলো বলেই, এখানে আপনি কার্বোকাটায়ন পেলেন বলেই এন টু হলো। আচ্ছা আচ্ছা, ঠিক ওটা আছে এন টু ঠিক এ আছে। চলে গেলে এখানে কার্বোকাটায়ন হলো, আর ওইখানে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। এখানে আপনি যে কোনো রিয়াকশন দেখবেন সেম ফর্মুলা আপনি অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। ধরুন আপনি হুম প্রথমে হুম। কেআই দিলেন, কেআই দিলে কি হবে, আপনার এখানে দেখুন কেআই দিলেন, কেআই দিলে আই মাইনাস হচ্ছে আপনার নিউক্লিওফাইল, তো আয়োডোবেনজিন পেলেন। আপনি সিইউ সিএল দিলেন, সিইউ বিআর দিলেন, তাহলে ওখানে বিআর মাইনাস বা সিএল মাইনাস আপনার নিউক্লিওফাইল, তো সেটা ওখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আপনি সিইউ সিএন দিলেন, তাহলে সিএন অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আর মনে রাখার কোনো দরকার নেই। আপনি ওয়াটার দিলেন, তাহলে ওইচ অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আপনি NaNO2 দিলেন, তাহলে NO2 অ্যাড হয়ে যাবে। তাহলে NaNO2 আর HCl যদি আপনি দেন, তাহলে ওখানে আবার ওটা NH2 হয়ে যায়, NO2টা আবার রিডিউস হয়ে গিয়ে NH2 হতে পারে। আপনি ডাইরেক্ট ওটাকে রিডাকশন করলেন H3PO2 দিয়ে, তো সেটা ডাইরেক্ট বেনজিন হয়ে যাবে, ইলেকট্রন দিলে CuCN দিলে CN হয়ে যাবে। তো সব কটা রিয়েকশনই এখানে আমরা ডায়াজোনিয়ামে দেখে নিলাম। তো আপনার বইয়ে যতগুলো রিয়েকশন আছে ডায়াজোনিয়ামে দেখবেন সবগুলো এরকম, তো আপনি যে কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে দেবেন, সেখানে সেই নিউক্লিওফাইলটা অ্যাটাচ হয়ে যাবে বেনজিন রিংয়ে, আর কিছু না। এইটা অবধি কোনো ডাউট আছে আর কারো, বলুন। পিউ ম্যাম। স্যার ওই অ্যাজোডাই রিয়াকশনটা একটু বললে ভালো অ্যাজোডাইটে হতো। বলছি আমি পরে, অ্যাজোডাইট আমি পরে বলছি। আপাতত এইটা বুঝতে পেরেছেন যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি আমরা ডায়াজোনিয়ামের মধ্যে পড়াই, তাহলে যে কোনো রিঅ্যাকশন আপনি এখানে করাতে পারবেন নিউক্লিওফাইল দিয়ে। প্রশান্ত হ্যাঁ স্যার। স্যার। বলছি বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড থেকে এক ধাপে ফিনাইল হাইড্রোজেন যাওয়ার জন্য কোনো রিয়েজেন্ট আছে, মানে একটাই রিয়েজেন্ট ইউজ করে যাবো? যেদিন HCl দিলে তো হাইড্রোজেন হয়, তারপর আবার অ্যানিলিন হয়ে যায়। হুম হুম হুম। কিন্তু এমন কোনো রিয়েজেন্ট আছে যে এক ধাপে আমি ফিনাইল হাইড্রোজেনে যেতে পারবো? ফিনাইল হাইড্রোজেনে যাওয়া তো যাবে নিশ্চয়ই, দেখতে হবে, আমি তো জানি SnCl না। টু গাড়ি HCl দিয়ে হয়, তারপরে NOH দিতে হয়, কিন্তু এমন কোনো রিয়েজেন্ট আছে এক ধাপে যাব? দেখাচ্ছি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, তখন আপনার ক্লিয়ার হবে এটা। আচ্ছা, দেখুন এবার, তো এখন বিষয় হচ্ছে যে নেক্সট, তো এই বিষয়টা এই বিষয়টা আমাদের হয়ে গেল। এবার দেখুন, এবার আচ্ছা, সব ক্ষেত্রেই কিন্তু আপনার নাইট্রোজেনটা সাইড প্রোডাক্ট হিসেবে থাকবে, কারণ নাইট্রোজেন চলে যাচ্ছে। তো সবগুলো রিয়েকশনই যখন আপনি দেখবেন নাইট্রোজেনটা সাইড প্রোডাক্ট হিসেবে আপনি পাবেন। এবার একটা জিনিস বলি ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে। ডায়াজোনিয়াম সল্টের ক্ষেত্রে যদি আপনি এটাকে বেসিক মিডিয়ামে রাখেন, ধরুন ডায়াজোনিয়াম সল্ট আপনি বেসিক মিডিয়ামে রাখলেন, তাহলে এখানে N ট্রিপল বন্ড N এখানে প্লাস হয়ে আছে। তো বেসিক মিডিয়ামে কি হবে, এই O মাইনাসটা নাইট্রোজেনে অ্যাটাক করবে, আর এটা হয়ে যাবে N। তো আপনি পেলেন এরকম N ডাবল বন্ড NOH। আচ্ছা, এটা হচ্ছে, এবার যদি আরো আরো স্ট্রং বেসিক মিডিয়াম হয়, স্ট্রং বেসিক মিডিয়াম, তাহলে স্ট্রং বেসিক মিডিয়ামে কি হবে, OH এর কনসেন্ট্রেশন বেশি থাকবে, তো OH এই প্রোটনটাকেও নিয়ে নেবে, যে OH এর এই প্রোটনটা নিয়ে নেবে, তাহলে আপনি এখানে নেগেটিভলি চার্জড একটা স্পেসিস পাবেন। তাহলে প্রথমে দেখুন এটা ছিল ইলেকট্রোফিলিক, কারণ এখানে পজিটিভ চার্জ ছিল, এটা ইলেকট্রোফিলিক নেচারের ছিল, এখানে এটা নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারতো। কিন্তু যখনই বেশি বেসিক মিডিয়ামে নেব, তখন এটা হয়ে যাবে নিউক্লিওফিলিক, তখন এখানে ও এর উপর নেগেটিভ চার্জ আসবে, এবার এটা উল্টো দিকে অ্যাটাক করতে পারে। তো ইলেকট্রোফিলিক ছিল বেশি বেসিক মিডিয়ামে, স্ট্রংলি বেসিক মিডিয়ামে নিউক্লিওফিলিক হয়ে যাবে, স্ট্রংলি বেসিক মিডিয়ামে কি হয়ে যাবে, নিউক্লিওফিলিক হয়ে যাবে। তো আমরা যদি ডায়াজো কাপলিং রিয়াকশন দেখি, ধরুন আমি ফেনলের সাথে রিয়াকশন দেখছি, তো ফেনলের ক্ষেত্রে যদি আমি রিয়াকশনটা দেখি, তাহলে আমরা কি করব, প্রথমে ফেনলটাকে বেসিক মিডিয়ামে নেব। কেন? কারণ ফেনল বেসিক মিডিয়ামে বেশি রিয়াক্টিভ, ফেনক্সাইড হবে। তাহলে ফেনলকে যদি আমরা বেসিক মিডিয়ামে নিই, তাহলে ফেনল ফেনক্সাইড হয়ে যাবে,
এবং ফেনক্সাইড আমরা জানি যে ফেনলের থেকে বেশি রিঅ্যাক্টিভ এই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে। কিন্তু এটাকে বেসিক মিডিয়ামে নিলে এটা আবার ইলেকট্রোফিলিসিটি নষ্ট হয়ে যায় এর। তার মানে ফেনলকে বেসিক মিডিয়ামে নেব ঠিক আছে, কিন্তু ডায়াজোনিয়ামটাকে আবার বেসিক মিডিয়ামে নেওয়া যাবে না, ডায়াজোনিয়ামটাকে আবার অ্যাসিডিক মিডিয়ামে নিতে হবে। ওই জন্য যখন আমরা ডায়াজোনিয়াম এই ডায়াজো কাপলিং রিয়েকশনটা করব, তখন আমরা দুটো আলাদা আলাদা টেস্ট টিউবে এই দুটো জিনিসকে বানাই। প্রথমে একটা টেস্ট টিউবে আমরা NaOH আর ফেনল নিই, যেখানে বেসিক মিডিয়ামে আমরা ফেনলটাকে নিই। আর এইখানে ডায়াজোনিয়ামটা যখন বানাই সেটাকে অ্যাসিডিক মিডিয়ামে রাখি। ডায়াজোনিয়াম বানাই হচ্ছে আমরা অ্যানিলিন থেকে। আমরা ডায়াজোনিয়ামটাকে তো এখান থেকে বানাই অ্যানিলিন থেকে। অ্যানিলিন নিয়ে তার মধ্যে আমরা এনে দিই NaNO2 আর HCl, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে রাখি। তো এখান থেকে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডটা পাই। তো কোশ্চেন হচ্ছে যে এইটা কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে করা হয়, ডায়াজোনিয়ামটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম, কারণ ডায়াজোনিয়াম বেসিক মিডিয়ামে কিন্তু স্টেবল না। বেসিক মিডিয়ামে ডায়াজোনিয়াম কিন্তু স্টেবল হবে না, মানে নিউক্লিওফাইল হয়ে যাবে, ইলেকট্রোফিলিক আর নেচার থাকবে না তার। ওই জন্য আমরা কি করি, অ্যাসিডিক মিডিয়ামে আমরা ডায়াজোনিয়ামটাকে বানাই, আর বেসিক মিডিয়ামে আমরা ফেনলটাকে নিই। এবার এই দুটোকে আমাদেরকে মিক্স করতে হবে। এবার দুটো ওয়ে আছে মিক্স করার। আমি করতে পারি যে এই টেস্ট টিউবের সলিউশনটাকে এই টেস্ট টিউবের মধ্যে দিতে পারি, অথবা এই টেস্ট টিউবের সলিউশনটাকে এই টেস্ট টিউবের মধ্যে দিতে পারি। মানে দুটোকে আমাকে মিক্স করতে হবে। তাহলে মিক্স করলে রিঅ্যাকশনটা হবে। এবার আমি কোনটা করব, আমি এই অ্যাসিডিক সলিউশনটাকে নিয়ে বেসিক মিডিয়ামে দেবো, না বেসিক সলিউশনটাকে নিয়ে অ্যাসিডিক মিডিয়ামে দেবো? এই দুটো জায়গাতে কিন্তু একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্ট হচ্ছে এটা, যে দেখুন আমাকে বেসিক মিডিয়ামে রিঅ্যাকশনটা হলে ফেনলটা বেশি রিঅ্যাক্টিভ হবে, তা আমার দরকার হচ্ছে ফেনলটাকে বেশি রিঅ্যাক্টিভ করা। কিন্তু আবার খুব বেশি বেসিক মিডিয়ামে আবার নিয়ে যাওয়া যাবে না, কারণ খুব বেশি বেসিক মিডিয়ামে নিয়ে গেলে আবার আমার যে ইলেকট্রোফাইলটা আছে সেটা আবার রিঅ্যাক্টিভ হবে না। তো ওই জন্য এই রিঅ্যাকশনের ক্ষেত্রে পিএইচ কন্ট্রোল করা খুব জরুরি। যে ডায়াজো কাপলিং রিঅ্যাকশনে পিএইচটাকে যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো পিএইচ কন্ট্রোল করার জন্য আমাদেরকে কি করতে হবে, তাহলে একটা রিঅ্যাকশনটাকে পিএইচ 8 to 9 এর মধ্যে করতে হবে। এইটা হচ্ছে অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচ বলতে আপনি বেশি পিএইচ এ করলেও হবে না রিঅ্যাকশন ঠিকঠাক, কম পিএইচ এ করলেও হবে না, কারণ কম পিএইচ এ ফেনল আবার রিঅ্যাক্টিভ হবে না, বেশি পিএইচ এ আবার ইলেকট্রোফাইলটা রিঅ্যাক্টিভ হবে না। তো আমাকে এমন একটা পিএইচ সেট করতে হবে যেখানে রিঅ্যাকশনটা সবচেয়ে ভালো হয়, অপটিমাম হয়। তো অপটিমাম পিএইচ এ আমাদের রিঅ্যাকশনটা করতে হয়। সেই অপটিমাম পিএইচটা হচ্ছে ফেনলের ক্ষেত্রে, এই পিএইচটা হচ্ছে 8 to 9। 8 to 9 পিএইচই রিঅ্যাকশনটা করাতে হয়। স্লাইটলি বেসিক, আমরা কি বলি যে ফেনলের ক্ষেত্রে রিঅ্যাকশনটা স্লাইটলি বেসিক মিডিয়ামে, তাহলে 7 থেকে 7-এর একটু বেশি স্লাইটলি বেসিক মিডিয়ামে রিঅ্যাকশনটা করানো হয়। তো এইখানে একটা পয়েন্ট হলো যে এইটা অ্যাটাকটা অক্সিজেন দিয়ে কিন্তু হবে না। এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা আছে, অক্সিজেনটা কিন্তু নাইট্রোজেনে অ্যাটাক করবে না, অ্যাটাক করবে কার্বন দিয়ে। তো দুটো কার্বন দিয়ে অ্যাটাক করার পিছনে কারণ হচ্ছে যে অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। তো অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ স্টেবল, তাহলে অক্সিজেন দিয়ে অ্যাটাক না করে এটা কি করবে, কার্বন দিয়ে অ্যাটাক করবে। আর আমরা জানি এটা অর্থো প্যারা ডিরেক্টিং, তাহলে হয় এই ইলেকট্রোফাইলটা অর্থোতে অ্যাড করবেন অথবা প্যারাতে। মেজর কোনটা, মেজর প্যারা। তো এটা প্যারাতে ইলেকট্রোফাইলটা অ্যাড হবে, তো আমরা এইরকম একটা প্রোডাক্ট পাবো। এই প্রোডাক্টটাকে আমরা বলবো সিএন কাপলিং প্রোডাক্ট। সিএন কাপলিং, সিএন কেন, কার্বনের সঙ্গে নাইট্রোজেনের কাপলিং হচ্ছে, কার্বন দিয়ে নাইট্রোজেনটা অ্যাটাক করছে, তো এটা সিএন কাপলিং প্রোডাক্ট আমরা বলবো। এই প্রোডাক্টটা কালারফুল হবে, এবং এদেরকে আমরা অ্যাজো ডাই প্রোডাক্ট বলি। ডাই তৈরি হয়, অ্যাজো ডাই প্রোডাক্ট বলি। সুদীপ্ত স্যার? স্যার তার মানে এটা তো এআরএসি হচ্ছে, মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তাই তো? হ্যাঁ, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এটা হচ্ছে। আর যদি আমি এটাকে আপনার বেশি বেসিক মিডিয়ামে করি, হুম। তাহলে কি ওটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে যাবে? তাহলে রিঅ্যাকশন হবে না, এই রিঅ্যাকশনটা তো হবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আরেকটা যেটা বলছিলাম, হ্যাঁ, যে এটাকে তাহলে এখানে দিতে হবে, মানে আপনাকে স্লাইটলি বেসিকে রিঅ্যাকশন করতে হবে। তা আপনি যদি হুম। এই সলিউশনটাকে এখানে দেন, এখানে তো পিএইচ কম হয়ে আছে, এখানে 2-3 পিএইচ হয়ে আছে। তাহলে এই হ্যাঁ সলিউশনটাকে হ্যাঁ। এখানে দিলে এখানে পিএইচ 2-3 থেকে ইনক্রিজ হয়ে হয়তো 5-6 হলো, সেটা অপটিমাম পিএইচ না। অপটিমাম পিএইচ 8-9। তাহলে এখানে ধরুন পিএইচ আছে 12-13, তাহলে এখানে অ্যাসিড সলিউশনটা যখন দেবো পিএইচটা ডিক্রিজ করে 8-9-এ আসবে। তো এটা অপটিমাম পিএইচ। ওই জন্য আচ্ছা আচ্ছা। অ্যাসিডিক টিউবের সলিউশনটাকে বেসিক টিউবে ঢালতে হবে, তবেই আচ্ছা বুঝতে পেরেছি। আপনি অ্যাজোডাই কালারটা পাবেন ঠিকঠাক। ওকে, তো এটা একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে কোন টেস্ট টিউবটাকে কোথায় আমরা ঢালবো। তো এই টেস্ট টিউবটাকে এখানে দিতে হবে। আচ্ছা, এইবার রিয়াকশনটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। রিয়াকশনটা চেঞ্জ করে আমি কি করলাম, অ্যানিলিনের সাথে করলাম। এখন অ্যানিলিনের সাথে রিয়াকশন করলে কি হবে, অ্যানিলিনে এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে,
আর নাইট্রোজেনটা বেশি আবার ইলেকট্রোনেগেটিভ না, অক্সিজেনের থেকে কম। তো নাইট্রোজেনের টেন্ডেন্সি হচ্ছে যে নাইট্রোজেন নিজেই অ্যাটাক করবে নাইট্রোজেনকে। নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড খুবই স্ট্রং হয়, নাইট্রোজেন সবসময় নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড এরকম করার চেষ্টা করে, এটা স্টেবল ব্যাপার। তো নাইট্রোজেন চেষ্টা করবে নাইট্রোজেনের সাথে বন্ড তৈরি করতে। তো যখনই আপনি অ্যানিলিন নেবেন আর pH 8 9 এর রিয়াকশনটা করানোর চেষ্টা করবেন, তখন কি হবে, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, তাহলে আপনার প্রোডাক্ট এরকম পাবেন। তাহলে এটাকে আমরা বলবো এনএন কাপলিং প্রোডাক্ট, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হবে। এখন কোশ্চেন হচ্ছে যে নাইট্রোজেন দিয়ে কেন অ্যাটাক হচ্ছে, কারণ নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি আছে। তো নাইট্রোজেন নিজেই অ্যাটাক করবে ইলেকট্রোফাইলটাকে, ডায়াজোনিয়ামটাকে। তো ওই জন্যই এই পিএইচটাকে আবার বেসিক মিডিয়ামে করা হবে না। তাহলে বেসিক মিডিয়ামে করলে আপনি এইরকম প্রোডাক্ট পাবেন, অ্যাজোডাই প্রোডাক্ট আপনি পাবেন না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কাজ হচ্ছে আমাদের কার্বন দিয়ে যেন অ্যাটাক হয়। তাহলে আমরা চেষ্টা করবো যে এখানে যদি কার্বন দিয়ে অ্যাটাক হয়, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা পাবেন, যেটা হচ্ছে সিএন কাপলিং প্রোডাক্ট। সিএন কাপলিং প্রোডাক্টটা কিন্তু সিএন কাপলিং প্রোডাক্টটা কিন্তু আপনার অ্যাজোডাই, অ্যাজো এই এই গ্রুপটা থাকলে তবেই কালার হবে, অ্যাজো গ্রুপটা থাকলে। এটাতে কিন্তু সেটা নেই, সেরকম কিন্তু হচ্ছে না। তো ওই জন্যে যখন এনএন কাপলিং হবে আর কখন সিএন কাপলিং হবে, এটা ডিপেন্ড করবে পিএইচ এর উপরে, যে আপনি কোন টেস্ট টিউবটাকে কোথায় ঢালছেন। তাহলে আপনি যদি তখন অ্যানিলিন নিয়ে যদি আপনি বেসিক সলিউশনটাতে যদি ঢালেন অ্যাসিডিক সলিউশনটা, তাহলে পিএইচটা 8 9 চলে যাবে, আর তখন আপনার এনএন কাপলিংটা হবে। এবার উল্টো করলে কি হবে, অ্যাসিডিক মিডিয়ামে করলে কি হবে, pH 8 4 to 5 এ মিডিয়ামে করলে এই প্রোডাক্টটা তখন পাওয়া যাবে। এবার কেন সেটা, কারণ অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যাবে, এই লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি অ্যাসিডিক মিডিয়ামে কমে যাবে। আপনি যখন অ্যাসিড নেবেন তখন নাইট্রোজেনটা অ্যাসিড খাবে, দিয়ে এটা NH3+ হবে। তো ওই রকম জায়গাতে নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কম থাকবে অ্যাসিডিক মিডিয়ামে। আর ওই জন্যই এখানে অ্যাটাকটা হবে সি দিয়ে, কার্বন নাইট্রোজেন দিয়ে নয়। আশা করছি কনসেপ্টটা বোঝা গেছে। ওই জন্য দেখবেন যত বই আছে, তখন দেখবেন যখন এই প্রোডাক্টটা করেছে তখন তারা এখানে লিখছে H+, মানে অ্যাসিডিক মিডিয়ামে। আর যখন তারা এই প্রোডাক্টটা করছে তখন লিখছে OH-, তার মানে বেসিক মিডিয়ামে। কিন্তু এইটাকে যদি OH- লেখে, তাহলে কিন্তু প্রোডাক্ট এটা লিখলে হবে না, এই প্রোডাক্টটা কিন্তু তখন অপশানে থাকলে চুজ করতে হবে, এনএন কাপলিংটা কিন্তু চুজ করতে হবে। বলুন এই জায়গাতে কোনো ডাউট থাকলে বলুন, যে কখন সিএন কাপলিং আর কখন এনএন কাপলিং করা হবে। অক্সিজেনের ক্ষেত্রে কোনো ON কাপলিংটা হবে না, অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ON কাপলিং অক্সিজেনের ক্ষেত্রে কোনো চান্সেস নেই, ওখানে শুধু সিএনই হবে। কিন্তু ভালো প্রোডাক্ট পেতে গেলে, ইল্ড বেশি পেতে গেলে আপনাকে বেসিক মিডিয়াম রিয়েকশনটা করাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা আসে পরীক্ষায়। আচ্ছা সুদীপ্ত স্যার, শুভম স্যার। স্যার বলছি যে এখানে যখন আপনি অ্যাসিডিক মিডিয়ামে করছি অ্যানালিনটা, হুম। তো অ্যানালিনটা তো NH3+ হয়ে যাচ্ছে। ওই জন্য অ্যাসিডিক মিডিয়ামটা আবার খুব বেশি অ্যাসিডিক করা যাবে না, এটাতেও অপটিমাম পিএইচ করতে হবে। আচ্ছা, তার মানে মানে আপনি যদি এরকম, NH3+ হয়ে যায় তাহলে তো মেটা ডিরেক্টিং হয়ে যেত, ওটা সেটাই আমি বলছিলাম, বলছি, মানে ইলেকট্রোফাইলটা মেটায় ঢুকবে কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার শুনুন, এখানে আমরা তো পিএইচটাকে খুব বেশি অ্যাসিডিকে আবার নিয়ে যাব না, ওই জন্যই তো আচ্ছা পিএইচ কন্ট্রোল করাটা জরুরি রিয়াকশনে। যদি আচ্ছা। যদি খুব বেশি অ্যাসিডিক নিয়ে যায় তাহলেও রিয়াকশন হবে না, তখন তো নাইট্রোজেন আবার NH3+ হয়ে যাবে, হ্যাঁ, NH3+ হলে ওটা তো মেটা ডিরেক্টিং, ইলেকট্রোফাইল মেটা তখন মেটায় ডিরেক্টিভ ঢুকতে হয়ে যাবে, পারে। হ্যাঁ। তো ওই জন্য সেটাই বলছি। পিএইচটাকে 4 5-এ রাখতে হবে, আচ্ছা আচ্ছা, পিএইচটা আপনি বুঝতে দুই পেরেছি। তিনে নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে। পিএইচ, এই জন্য এই রিয়াকশনটা পিএইচ কন্ট্রোল করা সবচেয়ে জরুরি। ওকে, এবার দেখুন, তো এটা এইটুকুই এটুকুই জানলে হবে আপাতত ডায়াজো কাপলিং রিয়াকশনে, এর থেকে বেশি ডিটেলসে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম আছে। শুভম স্যার। হ্যাঁ, বলছি ওই এনএন কাপলিং যেটা হলো, ওটা হুম। কিছু বই দেখেছি তার মধ্যে আবার এক্সেস অ্যানিলিন দিচ্ছে আর অ্যাসিডিফাই করছে। হ্যাঁ, ওই যেটা, অ্যাসিডিফাই করলে এনএন কাপলিং হবে না। না ওই এনএন কাপলিং এর পর, মানে এনএন কাপলিং হয়ে যাবার পর আবার ওর মধ্যে এক্সেস অ্যানিলিন দিচ্ছে। দিলে এনএন কাপলিংটা হলো তো, তার মধ্যে আবার এক্সেস অ্যানিলিন দিয়ে আবার H+ দিয়ে একটা দিয়ে দিচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট দিয়ে, ওটা নিচে প্যারায় চলে যাচ্ছে।
হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন সেটা হুম হুম রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনে আমরা ওটা দেখবো। এটা এখান থেকে এই গ্রুপটা কেটে গিয়ে আবার প্যারাতে এসে অ্যাড হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেটা তো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন দেখবো আমরা সেটা পরে। আচ্ছা, তো আপাতত এটা। এবার দেখুন, এইটুকু জানো। আর একটা জিনিস এখানে একটুখানি দেখবেন, সেটা হচ্ছে ন্যাপথলিনের ক্ষেত্রে কি প্রোডাক্ট হয়। যদি এই সেম রিঅ্যাকশন ন্যাপথলিনে করা হয় তাহলে কি হবে, ওটা একবার দেখে নেবেন। তাহলে ন্যাপথলিনের ক্ষেত্রে দুটো পজিশন আছে। ন্যাপথল আর কি, বিটা ন্যাপথল বা আলফা ন্যাপথল দুটোই দিতে পারে। বিটা ন্যাপথল যদি দিল ধরুন এখানে বিটা ন্যাপথল, তাহলে বিটা ন্যাপথলিনে কোথায় ডায়াজোনিয়ামটা অ্যাড হবে আর আলফা ন্যাপথলে কোথায় ডায়াজোনিয়ামটা অ্যাড হবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে এইখানে ধরুন যদি ওইচটা এই পজিশনে থাকে, তাহলে এর ডিরেক্টিং হচ্ছে এই অর্থ আর এই প্যারা। তাহলে মেজর প্রোডাক্টটা কোথায় হবে, ডায়াজোনিয়ামটা এখানে হবে। তাহলে এইখানে এসে আপনার এনএন আর এখানে পিএইচ এরকম প্রোডাক্টটা পাবেন। কিন্তু যখন এখানে আছে তখন এর প্যারাটা ব্লক, তাহলে এটা আর এটা আছে, তাহলে এইখানে তখন আবার এনটা অ্যাড হবে। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে যে কোথায় মেজর প্রোডাক্ট আমাদেরকে লিখতে হবে বিটা নাপথল আলফা নাপথলে। দেখুন, এটা যদি কোনো ডাউট থাকে একবার বলবেন। আসতে পারে ধরুন আপনাকে ফেনল বা অ্যানিলিন না দিয়ে বিটা নাপথল আলফা নাপথল দিয়ে প্রোডাক্ট চাইলো, ঠিক আছে। আচ্ছা। বাপি স্যার, স্যার এটা আরেকবার বুঝিয়ে দিবেন, বিটা ন্যাপথল আর এইখানে আলফা দেখুন, ন্যাপথল। এইখানে যখন ওইসটা থাকবে, ওইসটা যখন এই পজিশনে থাকবে তখন এর ডিরেক্টিং ইনফ্লুয়েন্স কোথায়, অর্থ আর প্যারা। প্যারা তো ব্লক, হুম প্যারাতে হুম। তো হতে পারবে না, তাহলে এখানে হবে। ঠিক আছে, আচ্ছা। এই পজিশনে না, এই এই এন এন কাপলি সিএনটা এখানে হবে। হুম হুম আর যখন আপনি ওইসটা এখানে নেবেন তখন এইটা আর এটা প্যারাটা, প্যারাটা এবার খালি আছে, তাহলে প্যারাতে হবে। হুম। যদি দেখেন এরকম প্যারাতে ব্লক আছে, প্যারাতে সিএইচ3 আছে, তখন আবার এখানে করতে হবে। ওইখানে বাধ্যতামূলক হবে, ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ, তখন ওটা এরকম হবে। স্বস্তিক স্যার, স্যার এই সাইডের যে অর্থটা এটাই কেন নয়, মানে ওই সাইডের অর্থটাই কেন চুজ করব? ওটা আপনার ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনে আপনি দেখবেন এখানে হলে কার্বোক্যাটায়নটা এরকম জায়গায় হবে, আর এই এই অ্যারোমেটিক রিংটা ইনট্যাক্ট থাকবে। ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অ্যারোমেটিক হ্যাঁ। রিংটা ইনট্যাক্ট রাখাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে। ওকে ওকে। ঠিক একই কারণে আহ, আর একটা মলিকুলের ক্ষেত্রে এরকম হয়, অ্যারোমেটিক রিং পাশে আছে তো অন্য রিং এ যখন রিঅ্যাকশন হবে অ্যারোমেটিক রিংটা ইনট্যাক্ট রাখার চেষ্টা করবে সবসময়। আচ্ছা, চলুন এবার আসি নেক্সট। আমরা নেক্সট যে কনসেপ্ট আমরা দেখবো সেটা হচ্ছে যে অ্যাডিশন এলিমিনেশন, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন মানে এইটা আমি বলছিলাম আগের দিনকে। কোথায় গেল কোথায় গেল, আচ্ছা নোটগুলো একটু স্ক্যাটার্ড হয়ে গেছে, সবগুলোই একটু দেখে নেবেন ঠিকঠাক করে কোন জায়গাতে কোথায় চলে গেছে সব। এইরকম একটা রিঅ্যাকশনের কথা বলছি, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন। এটাকে ইপসো সাবস্টিটিউশনও বলি আমরা, অ্যাডিশন এলিমিনেশন। তার মানে প্রথমে অ্যাডিশন হবে তারপরে এলিমিনেশন হবে। আগেরটা ছিল কি, এই যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে প্রথমে এলিমিনেশন তারপরে অ্যাডিশন, কিন্তু এখানে উল্টোটা হবে। তো ওইটা যদি হয় তাহলে এই রকমের রিঅ্যাকশন আমরা নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলছি, বা এটাকে আমরা অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশনও বলতে পারি। এই রিঅ্যাকশনটা আরেকটা নাম হচ্ছে ইপসো সাবস্টিটিউশন, ইপসো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তা আমাদের এই প্রবলেমটা ছিল যে যদি আমরা হ্যালোবেনজিন নিতাম, তাতে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ছিল, এই বন্ডটার মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ছিল, ইলেকট্রনিক রিপালশন ছিল, নিউক্লিওফাইল যে অ্যাটাক করতে পারতো না, ইলেকট্রনিক রিপালশন ছিল, স্ট্রঙ্গার বন্ড ছিল, এখানে বন্ডটা স্ট্রঙ্গার ছিল, আর হাইলি আনস্টেবল ফিনাইল ক্যাটায়ন ছিল। এই চারটে কারণ ছিল যে কারণে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হচ্ছিল না। কিন্তু যদি আমরা এই বেনজিন রিং এর মধ্যে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই এবং এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে হবে, তাহলে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যাবে, কমে যাবে। তা বেনজিন রিং এ যদি ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, বেনজিন রিং এ যদি ইলেকট্রন ডেন্সিটি কমে যায় তাহলে কি হবে, তাহলে এই যে ওইচ মাইনাসটা এই কার্বনটাতে অ্যাটাক করতে পারবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, যখন এই কার্বনটাতে ওইচ মাইনাসটা অ্যাটাক করবে তখন কোন বন্ডটাকে ভাঙবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার।
এখানে কটা বন্ড, এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। তাহলে সব থেকে উইক বন্ড হচ্ছে এই পাই বন্ডটা। তাহলে যখনই এই OH মাইনাসটা নিউক্লিওফাইল হিসেবে এই কার্বনে অ্যাটাক করছে, তখন এই পাই বন্ডটা ভাঙবে, এই সিগমা বন্ডটা কিন্তু ভাঙবে না। তার মানে প্রথমে OH মাইনাস এখানে অ্যাটাক করার পর এখানে একটা অ্যানায়ন তৈরি করবে, যেটা এই অ্যানায়নটা হচ্ছে, পাই বন্ডটা ভাঙবে, সিগমা বন্ডটা কিন্তু ভাঙবে না। এবং এই কার্বনটার হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে sp3 হয়ে যাবে, কার্বনটা হাইব্রিডেশন sp3 হয়ে যাবে। এবং এইটা একটা কার্বন আয়ন তৈরি করবে, যে কার্বন আয়নটা এখানে আবার রেজোনেন্স স্টাবিলাইজড। এবং এই কার্বন আয়নটা রেজোনেন্স স্টাবিলাইজড হলে এইখানে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা -m যুক্ত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যার ফলে এই নেগেটিভ চার্জটা এখানে এলেও এটা NO2 এর সাথেও রেজোনেন্স করতে পারবে। তো এখান থেকে NO2 এর সাথে রেজোনেন্স করে এখানে আসবে। তাহলে কি হবে, NO2 এর সাথে রেজোনেন্স করে এলো, তাহলে NO2 এখানে হলো। এবার এই নেগেটিভ চার্জটা এখানে অব্দি রেজোনেন্স করে, তাহলে আমরা এখানে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার এরকম পাবো। এবং দেখুন এখানেও আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো, যেখানে নেগেটিভ চার্জটা NO2 এর সাথে রেজোনেন্স করছে। তো স্টেবিলিটি বেশি হবে, তো যত স্টেবিলিটি বেশি হবে তত এই রিঅ্যাকশনটা হওয়ার পসিবিলিটি থাকবে, OH আর Cl মাইনাস। তো লাস্ট কি হবে, যে এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ এলিমিনেট হবে, তাহলে এই গ্রুপটা বা এই গ্রুপটা OH বা Cl, বা যে বন্ডটা উইক হবে সেটা ভাঙবে পরে। তাহলে এটা যেহেতু নন অ্যারোমেটিক হয়ে গেল, এটা যেহেতু sp3 নন অ্যারোমেটিক, তো নন অ্যারোমেটিক তো থাকতে চাইবে না, এ চাইবে কি আবার অ্যারোমেটিসিটি রিগেইন করতে। তো যখন এটা আবার অ্যারোমেটিসিটি রিগেইন করবে, তখন এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপকে তাড়াবে। তাহলে এই গ্রুপটা হচ্ছে ক্লোরাইড আয়ন, বা এটাই যাবে, ক্লোরিনটা এখান থেকে Cl মাইনাস আকারে চলে যাবে। তো এইটা আপনার প্রোডাক্ট হয়ে যাবে এখানে OH, এইটা প্রোডাক্ট হয়ে যাবে। তো এটা সাবস্টিটিউশন হলো। তাহলে আমরা যদি আলটিমেট প্রোডাক্টটা দেখি, তাহলে এখানে আমার Cl ছিল, সেই জায়গাতে OH চলে এলো। তো এটা OH মাইনাস দিয়ে সাবস্টিটিউশনটা হয়েছে, তাহলে আমরা এটাকে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বলতে পারি। তো এখানে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হবে। তো রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে প্রথমে দেখুন OH মাইনাসের অ্যাডিশন হচ্ছে, তারপরে Cl এর এলিমিনেশন হচ্ছে। তো অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন আমরা বলবো, এই ধরনের রিঅ্যাকশনকে ইপসো সাবস্টিটিউশনও বলা হয়। তো দেখুন নেগেটিভ চার্জটা কোন কোন পজিশনে যেতে পারে, যেখানে Clটা ছিল তার রেসপেক্টে অর্থতে আর প্যারাতে, এই দুটো জায়গাতে যেতে পারে, অর্থতে বা প্যারাতে, ক্লোরিন ওই ক্লোরিনের রেসপেক্টে। তাই ক্লোরিনের রেসপেক্টে অর্থতে বা প্যারাতে যেতে পারে। তো ওই জন্যে যদি নাইট্রো গ্রুপটা অর্থতেও থাকে, তাহলেও রিঅ্যাকশনটা ফিজিবল হবে, তাহলেও আমরা দেখবো যে রিঅ্যাকশনটা হবে, কারণ NO2টা অর্থতে আছে। তো অর্থতে থাকলেও এই নেগেটিভটাকে সে স্টেবল করতে পারবে, নেগেটিভ এখানে যাবে। তো অর্থতে বা প্যারাতে নাইট্রো গ্রুপটা থাকলে রিঅ্যাকশনটা হবে। কিন্তু যদি নাইট্রো গ্রুপটা মেটাতে থাকে, মেটাতে কিন্তু নেগেটিভ চার্জটা যাচ্ছে না। নেগেটিভ চার্জটা কোথায় যাচ্ছে, এই পজিশনে, এই পজিশনে আর এই পজিশনে। মেটাতে যেহেতু নেগেটিভ চার্জটা যাচ্ছে না, তাহলে OH-টা যখন এটা এখানে অ্যাটাক করবে, তখন নর্মালি এই রিঅ্যাকশনটা কিন্তু ফাস্ট হবে না, এটা হাই টেম্পারেচারে করলে তবেই হবে। হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে তবেই রিঅ্যাকশনটা হবে, নর্মালি কিন্তু রিঅ্যাকশনটা হবে না। আমরা এই রিঅ্যাকশনটা যে টেম্পারেচার যে প্রেসারে হবে, সেই টেম্পারেচার সেই প্রেসারে কিন্তু এই রিঅ্যাকশনটা হবে না, এর থেকে অনেক গুণ বেশি টেম্পারেচার বা প্রেসার লাগবে রিঅ্যাকশনটা করানোর জন্য। এই কার্বন আয়নটা এখানে কিন্তু নাইট্রো দ্বারা স্টেবিলিটি পাচ্ছে না। আচ্ছা, তো এখানে এটা আমি বলে দিয়েছি, দেখুন যে যদি আমরা এই রিঅ্যাকশনটাকে করাই 130 ডিগ্রি সেন্টিগ্রেডে, এখানে হবে রিঅ্যাকশন। যদি দুটো নাইট্রো গ্রুপ অ্যাড করি তাহলে আরো কম, তাহলে এখানে নাইট্রো এখানে নাইট্রো, এটা আরো স্টেবিলিটি গেইন করিয়ে দিল, তাহলে এখানে আরো কম টেম্পারেচারের রিঅ্যাকশনটা হবে। আর যদি তিনটে নাইট্রো গ্রুপ থাকে, তাহলে বেস নেওয়ারই দরকার নেই, সেটা শুধুমাত্র ওয়ার্ম ওয়াটার দিলেই রিঅ্যাকশনটা কিন্তু প্রোডাক্ট দেবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে যে যদি আমরা শুধু ক্লোরোবেনজিন নিই, ধরুন আমরা এখানে যদি শুধু ক্লোরোবেনজিন নিই, আর তাতে যদি আমরা NaOH দিই এবং হাই টেম্পারেচারে হিট করি, হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, তাহলেও কিন্তু এই প্রোডাক্টটা হয়। হাই টেম্পারেচার বা হাই প্রেশারে এটা কিন্তু প্রথমে সোডিয়াম ফেনক্সাইড হয়, পরে এটাকে যদি অ্যাসিডিফাই করা হয় তাহলে ফেনল পাওয়া যায়। এইটা ফেনল প্রোডাকশনের একটা কমার্শিয়াল প্রসেস। ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করা হয়, এই প্রসেস, এটার নাম হচ্ছে ডাউস প্রসেস। আচ্ছা, ডাউস প্রসেসের মেকানিজম কি হবে, ডাউস প্রসেসের মেকানিজম কি হবে কে বলবেন একটু? এইটা কি আগের মতো ইপসো সাবস্টিটিউশনের মতো করেই হতে পারবে, কি মনে হয় যে ইপসো সাবস্টিটিউশনের মতো কি হতে পারবে, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন কি হতে পারবে, সেই রকম কন্ডিশন কি হয়ে আছে?
সৌরভ স্যার, রূপায়ণ স্যার, সুনীল স্যার? না স্যার, পারবে না তো। পারবে না। তো এই রিয়াকশনের মেকানিজম কিন্তু যে এটা মেকানিজম কি বেনজাইন হবে? এদের ক্ষেত্রে, হ্যাঁ, বেনজাইন। বেনজাইন ইন্টারমিডিয়েটের থ্রুতে হবে। তো এদের ক্ষেত্রে যে মেকানিজমে রিয়াকশনটা হয়, ইপসো সাবস্টিটিউশনটা কিন্তু এখানে হবে না। এডিশন এলিমিনেশন কিন্তু হবে না, এখানে এলিমিনেশন এডিশন রিয়াকশন হবে। তো সেটা আমরা একটু আলোচনা করছি। সেটা আমি এই এক্সাম্পলটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই এক্সাম্পলটা নিয়ে। একই রকম এখানে OH মাইনাসের জায়গায় NH2 মাইনাস আছে, OH মাইনাসের জায়গায় NH2 মাইনাস আছে। তো এইটা এখানে আমরা ফ্লুরিন নিয়েছি, তাও রিয়াকশনটা হবে। ফ্লুরিন জেনারেলি বন্ডটা জেনারেলি স্ট্রং হয়, তবুও রিয়াকশনটা হবে। তো NH2 মাইনাস আমরা নিয়েছি, যেটা হচ্ছে একটা স্ট্রং বেস, খুবই স্ট্রং বেস। তো এই স্ট্রং বেসের সাথে রিয়াকশনটা যদি আমরা দেখি, তাহলে এখানে এই ফ্লুরিনটা সাবস্টিটিউট হয় NH2 দিয়ে। তাহলে NH2 তো নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এখানে কিন্তু হয়েছে। এটার মেকানিজম হচ্ছে এরকম, বেনজাইনের থ্রুতে রিয়াকশন হয়। তাহলে দেখুন, ডাইরেক্ট এখানে অ্যাটাকটা হবে না, কারণ ওই কার্বন আয়নটাকে স্টেবিলাইজ করার মতো গ্রুপ এখানে আমার নেই। তখন কি করবে, এটা যেহেতু খুবই স্ট্রং বেস, খুবই স্ট্রং কেন, কারণ এটা অ্যামোনিয়ার কনজুগেট বেস। অ্যামোনিয়াকে আপনি অ্যামোনিয়া তো এমনি বেসিক, তাকে আপনি অ্যাসিড ভাবছেন, তার কনজুগেট NH2 মাইনাস, তার মানে আরো স্ট্রং বেস হবে এটা। এটা স্ট্রং বেস, তাই এই স্ট্রং বেসটাকে যখন আমরা এখানে নেবো, তখন এই হাইড্রোজেনটা কিছুটা হলেও অ্যাসিডিক। কেন অ্যাসিডিক আপনি বলতে পারেন, কারণ এই যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু sp2 কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড, তার মানে এটা হাইড্রোজেনটা অ্যাসিডিক একটু। তাহলে এই যে হাইড্রোজেনটা অ্যাসিডিক, তাহলে এইখানে নেগেটিভটা এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, এখানে নেগেটিভ চার্জ হবে এই কার্বনের উপরে, sp2 কার্বনের উপরে নেগেটিভ চার্জ হবে। তো এখানে নেগেটিভ চার্জ হলো। এবার এই নেগেটিভ চার্জটা এখানে বন্ড তৈরি করবে, আর এফটা চলে যাবে। তো এইরকম একটা পাই বন্ড তৈরি হবে বাইরের দিকে। এই যে এটা আপনারা সবাই জানেন যে এটা একটা বেনজাইন তৈরি করবে, এটাকে বেনজাইন বলি আমরা। এখন একটা কোশ্চেন হয় যে বেনজাইনে এখানে তো আছে ট্রিপল বন্ড, এই কার্বন আর এই কার্বনের হাইব্রিডাইজেশন কি? ট্রিপল বন্ড আছে, কিন্তু এই কার্বনের হাইব্রিডাইজেশন কি? এই কোশ্চেনটা যদি সিম্পলি আপনাকে এরকম করে জিজ্ঞেস করে যে আমি একটা বেনজাইন দিয়ে দিলাম, দিয়ে আপনাকে বললো যে এই যে কার্বনটা আছে এটার হাইব্রিডাইজেশন কি, sp3 হবে না sp2 হবে? দেখতেই পাচ্ছেন যে এটা sp2, sp3, sp কিন্তু নয়, sp কিন্তু নয়, sp2। এখন কোশ্চেন হচ্ছে যে এটা sp2 কেন, sp কেন নয়? sp হতে গেলে কি হতে হবে, বন্ডটাকে লিনিয়ার হতে হবে। তার মানে এই যে বন্ডটা, এই যে বন্ডটা এটা এইদিকে বেঁকে গেছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা এই দিকে হতে হতো, এই দিকে হতে হতো, লিনিয়ার হতে হতো sp হলে। তাহলে এই কার্বনটা sp হলে রিংটাই তৈরি হতো না। এই কার্বনটা যদি sp হাইব্রিডাইজড হতো, ট্রিপল বন্ড আছে, সবাই ভাবতে পারেন যে ট্রিপল বন্ড আছে মানে এটা sp বলবো, কিন্তু sp বললেই ভুল হবে। sp হলে কি হতো, এটা লিনিয়ার হওয়ার কথা ছিল, তো লিনিয়ার তো হতে পারছে না। তো এটাকে অ্যাঙ্গেল বানাতেই হচ্ছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল বানাতেই হচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা যখন বানাতেই হচ্ছে, তখন এটাকে হাইব্রিডাইজেশন sp2ই রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, তাহলে এই পাই বন্ডটা কি করে হলো sp2 যদি হয়? তাহলে এর অরবিটাল ডায়াগ্রামটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন হলো। sp2 হলে এই একটা sp2 অরবিটাল আর এই একটা sp2 অরবিটাল, এরা পার্শিয়ালি ওভারল্যাপ করে পাই বন্ড বানিয়েছে। এই বন্ডটা, যে পাই বন্ডটা এখানে আছে, সেটা কিন্তু পি অরবিটাল আর পি অরবিটালের ওভারল্যাপের ফলে পাই বন্ড নয়। এটাই একমাত্র ব্যতিক্রম, আমি বলছিলাম যে একমাত্র এক্সেপশনাল কেস হচ্ছে বেনজাইনে, যেখানে হাইব্রিডাইজড অরবিটাল পাই বন্ড বানায়। জেনারেলি হাইব্রিডাইজড অরবিটাল সিগমা বন্ড বানায়, কিন্তু এইখানে দুটো হাইব্রিডাইজড অরবিটাল, এটাও হাফ ফিল্ড এটাও হাফ ফিল্ড, দুটো হাইব্রিডাইজড অরবিটাল মিলিয়ে এইখানে কিন্তু এরা পাই বন্ড বানিয়েছে। আর এই পাই বন্ডটা sp2 অরবিটালের ওভারল্যাপিং এর ফলে হয়। এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়, যে বেনজাইনের যে পাই বন্ডটা, এটা কোন অরবিটালের ওভারল্যাপিং এর ফলে হচ্ছে? তো sp2 অরবিটালের ওভারল্যাপিং এর ফলে কিন্তু এই পাই বন্ডটা হয়। এই জন্য এই পাই বন্ডটা ওভারল্যাপিং তো ভালো হবে না, কারণ একটা এইদিকে ডিরেকশন করে আছে, একটা ডিরেকশন এইদিকে, তো ওভারল্যাপিং খুব ভালো হবে না, বলে এই পাই বন্ডটা খুবই উইক পাই বন্ড হিসেবে আমরা দেখবো। এই পাই বন্ডটার থেকেও এই পাই বন্ডটা কিন্তু পি অরবিটালের ওভারল্যাপিং এর ফলে হয়েছে। আর এই বাইরের যে পাই বন্ডটা, এই পাই বন্ডটা কিন্তু sp2 অরবিটালের ওভারল্যাপিং এর ফলে হয়েছে। তাহলে বেনজাইন অ্যারোমেটিক হবে কিনা এটা যদি কোশ্চেন হয়, তাহলে বেনজাইনে দেখুন এইখানে কিন্তু যে পাই ইলেকট্রনের ক্লাউডটা আছে, এটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে না, এটা কিন্তু লোকালাইজড পাই ইলেকট্রনস, এইটা কিন্তু লোকালাইজড পাই বন্ড। এই বন্ডটা কিন্তু এখান থেকে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না, কারণ এটা sp2 এর মধ্যে আছে ইলেকট্রনগুলো। তো এখানে রেজোনেন্স কিন্তু হতেই থাকছে। তো অ্যারোমেটিসিটি কিন্তু ইনট্যাক্ট থাকছে, ওই জন্য বেনজাইন ইন্টারমিডিয়েটটা কিন্তু তৈরি হবে। আর বেনজাইন ইন্টারমিডিয়েট হচ্ছে এই রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট। আশা করছি এই জায়গাতে বুঝতে কোনো অসুবিধা নেই, যদি কোথাও অসুবিধা থাকে একবার বলবেন।
বেনজাইন ইন্টারমিডিয়েট নিয়ে যদি কোনো অসুবিধা থাকে বলুন, বেনজাইন কিন্তু এখানে তৈরি হবে। আচ্ছা, এবার যে রিয়েকশনে যে বেনজাইনই তৈরি হচ্ছে তার তো প্রুফ লাগবে, যে আগের মতো মেকানিজম নয় কেন, এরকমও তো হতে পারতো যে এখানে অ্যাটাক করলো ডাইরেক্ট চলে গেল, ইপসোর মতো হলো। বেনজাইনই হয়েছে, তার প্রুফ কি সেটা আমরা দেখছি। বৈশালী ম্যাম, ম্যাম বলুন। ওকে, দেখুন তাহলে কি হচ্ছে, তা এবার এই যে বেনজাইন এই পাই বন্ডটা তো উইক, তাহলে এবার এই যে নেগেটিভ চার্জটা থাকবে, এই নেগেটিভ চার্জটা যে NH2 মাইনাস আমি নিয়েছিলাম সেটা এবার এই এখানে অ্যাটাক করবে, আর এখানে আবার নেগেটিভ হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখুন, কবার ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েট কিন্তু 3বার তৈরি হয়, এইটা কিন্তু ভুল করবেন না, একটা ইন্টারমিডিয়েট কিন্তু না। কিভাবে 3বার? প্রথমে যখন এটা বেস হিসেবে কাজ করছে, তাহলে এখানে যে NH2 মাইনাস এর কিন্তু 3 রকমের এফেক্ট আছে। প্রথমে এটা বেস হিসেবে কাজ করে, যেটা এখান থেকে হাইড্রোজেন নিচ্ছে, প্রোটন নিচ্ছে। তাহলে এটা প্রথমে বেস হিসেবে কাজ করলো, ইন্টারমিডিয়েট কার্বন আয়ন। সেই এই কার্বন আয়ন থেকে ইন্টারমিডিয়েট হলো বেনজাইন। এই বেনজাইনে আবার যখন এটা অ্যাটাক করছে, এবার এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। যখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে তখন আবার অ্যানায়ন। তার মানে অ্যানায়ন, বেনজাইন, আবার অ্যানায়ন, তাহলে 3বার ইন্টারমিডিয়েট হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটাই ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা পরে রিয়েকশন দেখবো যে কোন প্রোডাক্ট হবে, এই 3টে জিনিস মনে রাখতে হবে যে 3বার ইন্টারমিডিয়েট হয়। তো আপনাকে 3বার ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি চেক করতে হবে, তারপরে প্রোডাক্ট লেখা যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে যে এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স করতে পারবে কিনা, এই নেগেটিভ চার্জটা যেটা বেনজিনের বাইরের দিকে আছে, বলুন তো এটা একবার। এই এই যে নেগেটিভটা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে কিনা? সৌরভ স্যার, রূপায়ণ স্যার, পূজা ম্যাম। মনে হচ্ছে তো পারবে না এটা। এটা তো এর আগেও আমরা পড়েছিলাম কিন্তু, যে এটা অ্যারোমেটিক, পারবে না। এইটা হুম। এই লোন পেয়ারটা আছে কোথায়, sp2 অরবিটালে আছে। তো এটা কোনোভাবেও কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু লোকালাইজড নেগেটিভ চার্জটা, এটা কিন্তু লোকালাইজড, এটা রেজোনেন্সে, এটাকে রেজোনেন্স দেখলে কিন্তু হবে না তখন। ওই জন্য বেনজাইন রিঅ্যাকশনে রেজোনেন্স ব্যাপারটা ইম্পর্টেন্ট নয়, রেজোনেন্স ফ্যাক্টর কাজই করবে না, মানে যদি কোনো গ্রুপ থাকে রেজোনেন্স ফ্যাক্টর কাজ করবে না। যাই হোক, এটা প্রোডাক্ট পাবো। এবার এই যে নেগেটিভটা হচ্ছে, এবার এখানে আমার আছে লিকুইড অ্যামোনিয়া, আমরা দেখুন যে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সোডিয়াম অ্যামাইড ইন লিকুইড অ্যামোনিয়া। তো লিকুইড অ্যামোনিয়া তো অ্যাসিডিক, তো লিকুইড অ্যামোনিয়া স্লাইটলি অ্যাসিডিক হবে। আর এটা হচ্ছে অনেক বেশি বেসিক, কারণ এখানে নেগেটিভ আছে, এটা এই লিকুইড অ্যামোনিয়া থেকে H প্লাস নেবে, আর আবার এখানে NH2 তৈরি হবে। তো এই এটা আবার প্রোডাক্ট আপনাকে দেবে, তো সাবস্টিটিউশন হয়ে গেল, F সাবস্টিটিউট হয়ে NH2 হয়ে গেল, অ্যানিলিন আমরা পেলাম ফ্লোরিনকে সাবস্টিটিউট করে। এবার এখানে যেটা করা হয়েছে, যে কিভাবে বুঝবো বেনজাইনি ইন্টারমিডিয়েট, তো কি করা হয়েছে, যেখানে ফ্লুরিনটা আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেখানে ফ্লুরিনটা আছে, হ্যাঁ বৈশালী ম্যাম বলুন। বৈশালী ম্যাম, ওকে, চলুন। তাহলে যেখানে ফ্লুরিনটা আছে, এই ফ্লুরিনটার কার্বনটাকে লেভেল করে দেওয়া হবে, মানে কার্বন 14 করা হবে। তাহলে কার্বন 14 করলাম, তো আমরা জানি বেনজাইনই হবে, তো বেনজাইন হলো। এবার এই বেনজাইনটা তো ইকুইভ্যালেন্ট না, এই কার্বনটা আর এই কার্বনটা ব্যাপার একই, তাহলে NH2 এই কার্বনেও অ্যাটাক করতে পারে, তাহলে এই প্রোডাক্টটা পাবো। তাহলে এই প্রোডাক্টটাতে যখন পাবো তখন লেভেল কার্বনটাতে NH2 থাকবে। আর যদি এটা যদি এই বেনজাইনের এই কার্বনটাতে অ্যাটাক করে, NH2 মাইনাস আয়নটা যদি বেনজাইনের এই কার্বনটাতে অ্যাটাক করে, তাহলে এই প্রোডাক্টটা পাবো। তাহলে কি হচ্ছে, আমরা এই দুটো প্রোডাক্ট পাচ্ছি। যে যদি আমাদের এটা বেনজাইন ইন্টারমিডিয়েটে না হতো তাহলে দুটো প্রোডাক্ট আমরা পেতাম না। তাহলে আমরা এখানে যেহেতু দুটো প্রোডাক্ট পাচ্ছি, তাই আমরা বলবো যে এই রিয়াকশনটা বেনজাইন ইন্টারমিডিয়েটের থ্রুতেই হয়েছে। আচ্ছা, তাহলে বেনজাইন ইন্টারমিডিয়েটের থ্রুতে রিয়াকশনটা না হলে আমরা দুটো প্রোডাক্ট পেতাম না। এবার একটা কোশ্চেন দেখুন, এইটা হচ্ছে কোশ্চেন, কটা প্রোডাক্ট পাবো। তাহলে এখানে লেবেল করা আছে কার্বনটাকে, ফ্লোরিনটা এবার এখানে আছে, চেক করে দেখুন যে কটা আমরা প্রোডাক্ট পাবো। ভিতরের রিংটা কিন্তু এরকম, রিংটা নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই। এই রিংটাকে কিন্তু আপনি এরকম ভাবতে পারেন যে এর মধ্যে পার্শিয়াল এরকম ডাবল বন্ড আছে, এটা তো অ্যারোমেটিসিটি গেইন করেই থাকবে, রিঅ্যাকশন যা হচ্ছে বাইরে বাইরে হবে। আমরা এখানে কটা প্রোডাক্ট পেতে পারি প্রশান্ত স্যার? 3টে। 3টে।
তাহলে এখানে দেখুন আমরা তিনটে প্রোডাক্ট পাবো। কিভাবে তিনটে প্রোডাক্ট পাবো সেটা বলছে, পরীক্ষা আসতে পারে কটা প্রোডাক্ট হবে। দেখুন আপনি এই হাইড্রোজেনটা আর এই ফ্লুরিনটা নিলে এখানে বেনজাইনটা হবে, তাই না? এইটা এখানে বেনজাইন হবে, এখানে পাই বন্ডটা হবে। এই ফ্লুরিনটার এই হাইড্রোজেনটা রিপ্লেস করালে, মানে এ দুটোকে এলিমিনেট করালে, তাহলে এখানে পাই বন্ডটা হবে। আর যদি এই হাইড্রোজেনটার এই ফ্লুরিনটাকে আমি হটিয়ে দিই, তাহলে এইখানে পাই বন্ডটা হবে। দুটোই কিন্তু সেম বেনজাইন, কারণ এখানে আপনি এটাকে এরকম ভাবুন, দুটোই কিন্তু বেনজাইন, এটা একটা বেনজাইন, এটা একটা, এখানে একটা বেনজাইন। তাহলে এই বেনজাইনটাতে কি হচ্ছে, যেটাতে স্টার আছে সেটা বেনজাইনের কার্বনের পার্ট, আর যেটা এখানে বেনজাইন হচ্ছে স্টারটা বেনজাইনের কার্বনের পার্ট নয়। তাহলে আপনি এবার যদি দেখেন, দুটো বেনজাইন আমি এখানে বানিয়ে দিয়েছি। একটা বেনজাইন হচ্ছে এই স্টারটা আর এই কার্বনটা মিলিয়ে একটা বেনজাইন, আর একটা বেনজাইন এখানে। তো এখানে তো আমরা দুটো প্রোডাক্ট পাই, আমরা দেখলাম যে একটা যদি এখানে অ্যাটাক করে তাহলে এই প্রোডাক্টটা, আর যদি এইটাতে অ্যাটাক করে তাহলে এই প্রোডাক্টটা। তাহলে এখানে আমরা এই দুটো প্রোডাক্ট পাবো। এটাতেও দুটো প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে NH2 টা যদি এখানে অ্যাটাক করে তাহলে এই প্রোডাক্টটা, দেখুন এটা পাবো। আর যদি NH2 টা এখানে অ্যাটাক করে তাহলে তো এই প্রোডাক্টটাই পাচ্ছি। দেখুন একবার এখানে আমি NH2 মাইনাসটা যদি এইখানে অ্যাটাক করতো তাহলে এই প্রোডাক্টটাই হতো না? তো প্রোডাক্ট তিনটেই হচ্ছে, মানে দুটো কমন চলে আসছে। তাহলে তিনটেই প্রোডাক্ট হচ্ছে, এবং পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করে তাহলে পার্সেন্টেজ জিজ্ঞেস করতে পারে। তাহলে এখান থেকে এটা হলো 25%, এটাও 25%, এখান থেকে এটা হবে 25%, এটাও 25%, তাহলে এটা ওভারঅল হয়ে যাবে 50%। রেশিও জিজ্ঞেস করতে পারে যে তিনটে প্রোডাক্ট যে তৈরি হচ্ছে, তিনটে প্রোডাক্টের মধ্যে রেশিও কত। তাহলে রেশিওটা হচ্ছে 25 1:2:1। এই রেশিওটা কিন্তু মাথায় রাখতে হবে, যে তিনটে প্রোডাক্টের যে রেশিও হবে সেটা হচ্ছে 1:2:1। এই রেশিওতে কিন্তু প্রোডাক্ট নিতে হবে। দেখুন কোনো ডাউট থাকলে বলুন, ইম্পর্টেন্ট আছে কিন্তু পরীক্ষার জন্য। শ্রীনিবাস স্যার, সুদীপ্ত স্যার। হ্যাঁ স্যার, বলছি যে এই যে বেসটা যেটা নিয়েছি, হুম, সোডামাইড না নিয়ে যদি আমি সোডিয়াম ইথোক্সাইড নিই, তাহলে কি রিয়াকশনটা হবে? ইথামিথক্সাইড নিলে এক্ষেত্রে রিয়াকশন হবে না স্যার, স্ট্রং বেস লাগবে। কারণ আপনি যে হাইড্রোজেনটাকে সরাতে চাইছেন, এই হাইড্রোজেনের এই বন্ডটা কিন্তু স্ট্রং বন্ড, আচ্ছা আচ্ছা, তো আপনাকে খুবই স্ট্রং বেস নিতে হবে। ঠিক আছে। স্যার বলছি স্যার, সায়েন্স সাবস্টিটিউশন কি এটাই? উম, সায়েন্স সাবস্টিটিউশন হ্যাঁ, সিনে সাবস্টিটিউশন এটাকেই বলে। এটা কি বলে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আসুন এবার হচ্ছে আর একটা কোয়েশ্চেন আমি বলি, সেটা হচ্ছে যে এইবার এই কোয়েশ্চেনটা একবার দেখুন, এই কোয়েশ্চেনটা একবার দেখুন। এখানে কি করেছি, এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে আছে, আর এখানে আছে আইসোটোপ। এবার এই দুটোকে এইভাবে করা হয়েছে, তাহলে কটা প্রোডাক্ট পাওয়া যাবে এবং সেই প্রোডাক্টের রেশিও কি হবে? চেক করুন একবার কটা প্রোডাক্ট পাবেন। আপনি বেনজাইন বানান, বেনজাইন গুলো বানিয়ে আপনি চেক করুন কটা প্রোডাক্ট হচ্ছে, এবং যে প্রোডাক্ট হচ্ছে তার রেশিও কি। চেক করুন একবার। শুভজিৎ স্যার। স্যার এখানে তো মানে মাইনাসটা আবার NH3 থেকে নেবে, তো প্রোডাক্টের রেশিও হবে উম, মানে এখানে ধরুন আপনি এরকম ভাবুন, হ্যাঁ দেখুন আমি বলছি। আচ্ছা, বেনজাইন তৈরি হওয়াটা এখানে কিন্তু রেট ডিটারমিনিং স্টেপ, হ্যাঁ এইটা চলে যাওয়াটা কিন্তু নয়। আবার বলি, বেনজাইন তৈরি হওয়াটা রেট ডিটারমিনিং স্টেপ, মানে কোন স্টেপটা, সেকেন্ড স্টেপটা রেট এক ডিটারমিনিং থেকে স্টেপ, প্রোডাক্ট ফার্স্টটা হবে। নয়। এই যে এটা ফার্স্ট স্টেপ, আমি এটা কোথায় গেল ফার্স্ট, এই যে এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসিড বেস। আমি কি বলেছিলাম যে অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে সবসময় ফার্স্ট। অ্যাসিড বেস রিঅ্যাকশন ইজ দ্য ফার্স্ট রিঅ্যাকশন অ্যান্ড দ্য ফার্স্ট রিঅ্যাকশন, আমরা এরকম বলি যে সবার প্রথমে হবে এবং সবচেয়ে দ্রুত হবে। যেহেতু এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, তো এটার উপর রেট ডিপেন্ড করবে না। রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে এটা,
তার মানে এখানে আমরা ভাববো না যে দুটোর ক্ষেত্রে আলাদা পার্সেন্টেজে প্রোডাক্ট হবে, কোথায় গেল, এই দুটোতে কিন্তু এই ডি চলে একই যাওয়া যে প্রোডাক্ট হবে। ব্যাপার, এই চলে যাওয়া একই ব্যাপার। ঠিক আছে, তো বেনজাইন রেট কিন্তু, ফরমেশন রেট কিন্তু সেমই থাকবে। তো এখানে ডি আর এফ চলে গেলে এখানে বেনজাইন, তাহলে এই বেনজাইনটা পাবো, আর এইচ আর এফ চলে গেলে এই বেনজাইনটা পাবো। ঠিক আছে, এবার এখান থেকে কটা প্রোডাক্ট পাবো, একটাই, কারণ এখানে এটা অ্যাটাক করবে NH2 মাইনাস, এখানে অ্যাটাক করবে বা এখানে অ্যাটাক করুক, দুটোই তো সেম প্রোডাক্ট, তো এখানে আপনি একটাই প্রোডাক্ট পাবেন। আচ্ছা, এটা 50%, এটাও 50% হয়েছে, তাহলে এই 50% থেকে ডাইরেক্ট এই প্রোডাক্টটা 50% হবে, একটাই প্রোডাক্ট, তাহলে এটাও 50%ই হবে। আচ্ছা, এই প্রোডাক্টটা থেকে আবার এই যে 50%, এটা আবার দুটো প্রোডাক্ট দিতে পারে, কিরকম, এখানে NH2 আর এখানে NH2 দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, তাহলে NH2 যখন এখানে অ্যাটাক করবে তখন এই প্রোডাক্টটা, NH2 যখন এখানে অ্যাটাক করবে তখন এই প্রোডাক্টটা, এই দুটো আবার 25-25% হবে। তো রেশিওটা কিন্তু এটা 2, এটা 1, এটা 1, এই রেশিওতে কিন্তু হবে। রেশিও জিজ্ঞেস করতে পারে কিন্তু, পরীক্ষায় কিন্তু রেশিও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর এই যে ডাউস প্রসেসেও কিন্তু মেকানিজম সেম। কোথায় ডাউস প্রসেস, এই মেকানিজম কিন্তু বেনজাইন ইন্টারমিডিয়েটের থ্রুতে হবে, বেনজাইন ইন্টারমিডিয়েটের থ্রুতে হবে। তো এক্ষেত্রেও একই, তাহলে এখানকার হাইড্রোজেনটা প্রথমে যাবে, এখানে ডাবল বন্ড বেনজাইন হবে, তারপরে OH মাইনাস অ্যাটাক করবে, কিন্তু এটা হাই টেম্পারেচার হাই প্রেসারে হবে, নর্মাল টেম্পারেচার প্রেসারে কিন্তু হবে না। প্রশান্ত স্যার, বলছি কোনো হ্যালোজেনের সাপেক্ষে যদি কোনো গ্রুপ থাকে, যেমন ধরুন একটা অ্যানিসোল আছে, বলে ONO। দিচ্ছি স্যার, বলে দিচ্ছি, ওটা ওইটা নিয়ে আলোচনা করবো এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তো হয়ে গেল, এই অবধি তো বোঝা গেল না, আর এখানে কোনো ডাউট নেই আশা করছি। আপনি যেটা জানতে চাইছেন সেটাও আমি আলোচনা শুরু করছি এখনই, কিন্তু সেটা আমার কাছে আছে না নেই সেটা একটু দেখ। ও, টাকার তো কথা, স্টার্টার্ড হয়ে গেছে। আচ্ছা, নেই, তা আমি বলে নিচ্ছি, অসুবিধা নেই। দেখুন না, সেটা হচ্ছে যে, দেখুন স্যার যে কথাটা বলছেন যে এইরকম সিচুয়েশনে কি করবে, মেকানিজম আপনি যদি বুঝে যান তাহলে আপনার এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা নেই। প্রথম হচ্ছে যে ধরুন এখানে আছে OCH, আচ্ছা প্রথমে টলুইনের উপর দেখি, এখানে আছে CH3 আর এখানে আছে ফ্লোরিন, সেম রিয়াকশন আমরা করছি, ক্লোরিন ধরুন, যে কোনো হতে পারে, হ্যাঁ ফ্লোরিন বা ক্লোরিন ধরলাম, এই সেম রিয়াকশন করছি, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। আমাদের এখানে মেজর প্রোডাক্ট বলতে হবে, কি হবে। আচ্ছা, এবার দেখুন সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করুন, কটা বেনজাইন হতে পারে, প্রথমে আগে এই জিনিসটা বুঝতে হবে যে কটা বেনজাইন হতে পারে, এখানে কটা বেনজাইন হওয়ার চান্সেস আছে। আমি প্রথমে এটা দেখছি, আমাদের এখানে দেখুন এই দিকের কার্বনটাতে তো হাইড্রোজেন নেই, এখানে আছে মিথাইল, এইখানে কার্বনটাতে হাইড্রোজেন আছে, তাহলে একটাই বেনজাইন পসিবিলিটি, যেটা হচ্ছে এখানে। তাহলে আমি প্রথমে বেনজাইনটা বানিয়ে নিই, তাহলে এখান থেকে আপনার ডাইরেক্ট বেনজাইন আমি একটাই পাবো, তাহলে সেই বেনজাইনটা আমি এখানে বানিয়ে নিলাম, এখানে হচ্ছে CH3। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এই বেনজাইনের সঙ্গে হাইপার কনজুগেশন, রেজোনেন্স এইসবের কোনো এফেক্ট কাজ করে না, কারণ এই যা রিয়াকশন হচ্ছে এগুলো সব বাইরে বাইরে, বেনজিন রিং এর সাথে এর কোনো রিলেশন নেই। ওই জন্যে এই যে গ্রুপগুলো থাকবে এর শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্টকেই কনসিডার করতে হবে। তাহলে এখানে যে গ্রুপটা দেওয়া থাকবে, এই যে গ্রুপটা এখানে দেওয়া থাকবে, অনলি ইন্ডাকটিভ এফেক্ট উইল বি কনসিডার্ড, সে প্লাস এম হোক মাইনাস এম হোক ওইসব দেখার দরকার নাই। শুধু ইন্ডাকটিভ এফেক্টকে কনসিডার করব। আচ্ছা বলুন তো এখান থেকে নেক্সট ইন্টারমিডিয়েটটা কি, নেক্সট ইন্টারমিডিয়েটটা কি এখান থেকে, নেক্সট ইন্টারমিডিয়েটটা কিন্তু অ্যানায়ন। প্রথমে এখানে কিন্তু একটা অ্যানায়ন ইন্টারমিডিয়েট ছিল, সেটা আমি কিন্তু করিনি। ধরুন এখানে CH3 ছিল, এখানে Cl ছিল, এখানে নেগেটিভ ছিল, এরপরে এটা হয়েছে। তাহলে প্রথম ইন্টারমিডিয়েটটা হচ্ছে অ্যানায়ন, তারপরে বেনজাইনটা হয়েছে। বেনজাইন থেকে কিন্তু আবার অ্যানায়ন হবে, বেনজাইন থেকে কিন্তু দুটো অ্যানায়ন হতে পারে, ভাবুন এইখানে নেগেটিভটা যেতে পারে, নেগেটিভটা এখানেও আসতে পারে, কারণ কোথায় আপনার অ্যাটাক করছে তার উপর ডিপেন্ড করবে। তা ধরুন যদি NH2টা এখানে অ্যাটাক করতো,
তাহলে নেগেটিভটা এখানে হতো। আর যদি NH2টা এখানে অ্যাটাক করতো তাহলে নেগেটিভটা এখানে হতো। এবার আপনি বলুন কোন অ্যানায়নটা বেশি স্টেবল, 1 না 2? কোন অ্যানায়নটা বেশি স্টেবল প্রশান্ত স্যার? দুইটা। 2 এরটা। কারণ আমি শুধু এর ইন্ডাকটিভ এফেক্টই দেখবো, তাই এর তো প্লাস আই, তার মানে এর পাশাপাশি নেগেটিভ চার্জ রাখা যাবে না, এর থেকে যত দূরে রাখা যায় তত ভালো। তার মানে এইটা মেজর প্রোডাক্ট, তাহলে এইটা আপনার মেজর হবে, আর এই মেজর থেকেই আপনি মেজর প্রোডাক্ট পাবেন, যেটা আপনার মেজর প্রোডাক্ট। আশা করছি কোনো ডাউট নেই। অর্থটাই মেজর প্রোডাক্ট হবে, এটাই মেজর হবে, এখান থেকে যেটা পাবে সেটা মাইনর হবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখুন, যদি আমি এটাকে চেঞ্জ করে, যদি আমি চেঞ্জ করে OCH3 করতাম। আচ্ছা, এখানে আবার আরেকটা বলি, ধরুন এবার আপনার ক্লোরিন এখানে আছে, এর মধ্যে আপনি দিলেন NaNH2 লিকুইড অ্যামোনিয়া। দেখুন কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে যেমনই দিক পরীক্ষায় প্রশ্ন আপনি পেরে যাবেন। এরকম প্রশ্ন আসতে পারে এবার, হ্যাঁ, এই সাবস্টিটিউশনটা। আচ্ছা, এখানে দেখুন, এবার এবার আপনার কেস হচ্ছে যে আপনি প্রথম ইন্টারমিডিয়েট কি কি পাবেন? দুটো ইন্টারমিডিয়েট পাবেন। একটা হচ্ছে এখানকার হাইড্রোজেনটা যদি যায় তাহলে এখানের নেগেটিভ, অথবা এখানকার হাইড্রোজেনটা যদি যায় তাহলে এখানের নেগেটিভ। তাহলে আমি দুটো ইন্টারমিডিয়েটই প্রথমে বানাচ্ছি। তাহলে একটা ইন্টারমিডিয়েট হবে এখানে CH3, এখানের নেগেটিভ, এখানে ক্লোরিন। আর একটা ইন্টারমিডিয়েট, প্রথমে কিন্তু কার্বন আয়ন ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এখানে CH3, এখানে ক্লোরিন, এখানে নেগেটিভ। কোনটা বেশি স্টেবল, 1 না 2? স্বাভাবিক, বুঝতেই পাচ্ছেন, 2 বেশি স্টেবল। তার মানে এটাতে মেজর প্রোডাক্ট হবে না, মেজর প্রোডাক্ট এখান থেকে হবে। তাহলে এখান থেকে যাই আমি, এখান থেকে মেজরে যাব। এবার এখানে বেনজাইন হবে, কোনটা বেনজাইন? বেনজাইন তো হবে এটা, ঠিক আছে। এবারে বেনজাইন থেকে আবার দুটো ইন্টারমিডিয়েট হবে, আবার দুটো কার্বন আয়ন হবে। দেখুন দুটো কার্বন আয়ন কি কি, নেগেটিভ এখানে হতে পারে, নেগেটিভ এখানে হতে পারে, হ্যাঁ না? তাহলে আমি ওইটা আবার করব। তাহলে এখানে CH3 আপনার যদি এখানে NH2 অ্যাটাক করে তাহলে নেগেটিভ এখানে, আর যদি CH3 এখানে NH2 অ্যাটাক করে তাহলে নেগেটিভ এখানে। এবার বলুন কোনটা বেশি স্টেবল, 1 না 2? নেগেটিভ চার্জ দূরে আছে কোথায়, এটা তো ডোনেটিং গ্রুপ, দূরে আছে এখানে, তাহলে 1 বেশি স্টেবল। তাহলে মেজর প্রোডাক্ট এখান থেকে পাবেন। তাহলে আলটিমেট মেজর প্রোডাক্ট আপনার হয়ে গেল। দেখুন এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? একটুখানি বলবেন। এখানে CH3, এইখানে NH2, এটা মেজর প্রোডাক্ট হবে। বাপ্পি স্যার? স্যার এখানে 2 নাম্বারটা লেস স্টেবল, কারণ কি ওই যে 2 নাইট্রোজেনের লোন নম্বরটা, পেয়ারের জন্য? না 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 না, এই CH3 রেসপেক্টে আপনাকে দেখতে হবে। এই CH3 রেসপেক্টে এটা কাছে আছে না নেগেটিভটা, আচ্ছা। এর ইন্ডাকটিভ এফেক্টটা দেখতে হবে। নেগেটিভ মানে আনস্টেবল করবে, ও, এ চাইবে ইন্ডাকটিভ এর এফেক্ট থেকে দিয়ে। দূরে থাকতে, তা দূরে তো এখানে, হুম হুম। এটা বেশি স্টেবল, এটা মেজর। এবার আর প্রথমে কি ছিল, আচ্ছা। প্রথমে ছিল এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ, তো হুম এখানে হুম। কম স্টেবল, এখানে বেশি স্টেবল, এটা ডোনেটিং, তাই এখানে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওকে। এটা মেজর তখন, এইভাবে মেজর প্রোডাক্টটার দিকে যেতে হয়। তাহলে এটাই হুম। মেজর প্রোডাক্ট হবে। এখানে আমি কেন বলছি যে এখানে আপনার রেজোনেন্স বা হাইপার কনজুগেশন দেখা যাবে না, কারণ বুঝতেই পারছেন নেগেটিভ চার্জটা sp2 তে আছে, তো এই হাইপার কনজুগেশন বা রেজোনেন্সের এখানে কোনো এফেক্ট নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। এবার আসুন আর একটা এক্সাম্পল বলি, দিয়ে এটা আমি ক্লোজ করছি। আর একটা এক্সাম্পল হচ্ছে, ধরুন এবার আপনার কাছে আছে, এখানে আছে OCH3 আর এখানে ক্লোরিন। এবার আপনারা নিজে নিজে চিন্তা করে দেখুন যে মেজর প্রোডাক্ট কি হবে। NaNH2 লিকুইড অ্যামোনিয়া। রূপায়ণ স্যার? মেটা পজিশনে এনে শুরু হবে মেটা পজিশনে ওসিএসসি সাপেক্ষে। ওকে, মেটা পজিশনে NH2, থ্যাংক ইউ।
তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মেজর প্রোডাক্ট আমাদেরকে লিখতে বলবে, তো এটা মেজর প্রোডাক্ট। কারো কি এই জায়গাটা বুঝতে এখনো অসুবিধা হয়েছে? দেখুন কি করে মেজর প্রোডাক্ট হলো, আমি আরেকবার বলে নিই এটাও। এখানে আপনার একটাই নেগেটিভ, এই হাইড্রোজেনটাই একমাত্র আছে, আপনি শুধু একটাই বেনজাইন পাবেন। তো একটাই বেনজাইন হলে তো আর দেখার দরকার নেই কোন বেনজাইনটা মেজর কোনটা মাইনর, তা একটাই বেনজাইন পেলেন। এবার এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে মাইনাস আই গ্রুপ, তাই না? আপনাকে কি দেখতে হবে? অনলি ইন্ডাকটিভ এফেক্ট দেখতে হবে, তো মাইনাস আই, তার মানে নেগেটিভ ওর কাছাকাছি বেশি স্টেবল। তাহলে এখান থেকে যে দুটো অ্যানায়ন আমরা পাবো, একটা অ্যানায়ন হবে হচ্ছে OCH3, এখানে NH2 আর এখানে নেগেটিভ। আর একটা অ্যানায়ন যেটা পাবো সেটা হচ্ছে OCH3, এখানে নেগেটিভ আর এখানে NH2, এটা বেশি স্টেবল হবে। OCH3 কাছাকাছি নেগেটিভটা বেশি স্টেবল হবে। ওকে, তো এটা মেজর। তো এই মেজরটা থেকে মেজর প্রোডাক্ট এটা। আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যদি আমি এটাকে চেঞ্জ করে দিতাম, এরকম করতাম, যে কোনো গ্রুপ থাকতে পারে, হ্যাঁ, নাইট্রো থাকলো আপনার, OCH, যে কোনো গ্রুপ থাকতে পারে, এটা নিয়ে কোনো কিন্তু এ নেই। এখানে এবার ক্লোরিন আছে, এবার বলুন NaNH2 লিকুইড অ্যামোনিয়া। আচ্ছা, এরকম কোশ্চেন মনে হয় একটা পরীক্ষায় এসেছে না, দেখছি আমরা। এবার বলো অঞ্জন স্যার। স্যার এটা তো মেটা প্রোডাক্টই হবে। এটাতেও মেটা প্রোডাক্টই হবে, তা আপনি অর্থতে হুম, ক্লোরিন নেন, মেটাতে ক্লোরিন নেন, হুম। ক্লোরিন মেটা, এটাতে মেটা, এটাও মেটা প্রোডাক্ট দেবে। তার মানে ইলেকট্রন প্লাস আই এর ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন যে প্লাস আই এর ক্ষেত্রে, ইলেকট্রন উইথড্রয়িং ক্ষেত্রে অলওয়েজ মেটা। আচ্ছা, আরেকটা হতে পারে, আরেকটা হতে পারে বলছি সেটাও, আরেকটা হতে পারে। সেটা হচ্ছে তাহলে এখানে আমি কটা বেনজাইন পাবো? প্রথমে হয়তো বেনজাইন পাবো দুটো। এক তো দুটো বেনজাইন কি কি, একটা এখানে নেগেটিভ আর একটা এখানে নেগেটিভ, এই দুটো বেনজাইন হতে পারে, এখানে দুটো ইন্টারমিডিয়েট থ্রুতে যাবে। তো আমি প্রথমে নেগেটিভটা আগে বানাই। তো এখানে নেগেটিভ, এখানে OCH3, এখানে ক্লোরিন। আর এটাতে হচ্ছে এখানে OCH3, এখানে নেগেটিভ, এখানে ক্লোরিন। তাহলে এটা মেজর, কাছাকাছি OCH3, তাহলে মেজর থেকে যাচ্ছি। যেটা মাইনর হবে ওটা আর দেখবো না, মেজর থেকে যাব। তো মেজর থেকে মেজর, মেজর থেকে বেনজাইন কি, বেনজাইন এটা OCH3। এবার এই বেনজাইন থেকে দুটো অ্যানায়ন হবে, দুটো অ্যানায়ন প্রথমে বানিয়ে নেবেন। তাহলে একটা হচ্ছে OCH3 পাশে নেগেটিভ, এখানে NH2। আর একটা হচ্ছে OCH3 থেকে দূরে নেগেটিভ, নেগেটিভ কোথায় থাকতে চাইবে? OCH3 কাছে থাকতে চাইবে। তাহলে এটা মেজর, যেটা মেজর সেখান থেকে মেজর প্রোডাক্ট। এই কনসেপ্ট একদম ক্লিয়ার হয়েছে কি বলুন? শ্রীনিবাস স্যার। হ্যাঁ স্যার, বলছি ওএইচ থাকলে যদি ও সিএইচ থ্রির জায়গায় ওএইচ দিয়ে দিই, হুম, তখন তো অর্থ মেজর প্রোডাক্ট হয়ে যাবে। অর্থ মেজর প্রোডাক্ট হবে? হ্যাঁ, তখন তো কারণ ডোনেটিং হবে না? তখন, হ্যাঁ হ্যাঁ, তখন ডোনেটিং হবে তো, ঠিক আছে। হ্যাঁ দেখুন, হ্যাঁ, যখন আপনি এটাই বলছি। এখানে দিলেন OH, OH মানে এটা O মাইনাস হবে, বেসিক মিডিয়ামে রিঅ্যাকশন হচ্ছে, এবার এটা হ্যাঁ, ডোনেটিং গ্রুপ না। তখন নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে তখন। এই তো কাজ, ওইটাই ধরবেন আপনি, শুধু এর প্লাস আই এফেক্ট, মানে হ্যাঁ CH3 হ্যাঁ, মতো হবে, তখন আচ্ছা অর্থ আচ্ছা, ঠিক প্রোডাক্ট আছে। হবে। হ্যাঁ ঠিকই বলেছেন। আর একটা এক্সাম্পল দিই, তাহলে আরো কনসেপ্ট, আচ্ছা এটা লিখে এখানে লেখাই থাক। ফেনলের ক্ষেত্রে আবার ইলেকট্রন উইথড্রয়িং ভাববেন না, এটা ফেনক্সাইড হবে, তার মানে ইলেকট্রন ডোনেটিং হবে, ঠিক আছে না? আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়ে আমি এই ব্যাপারটাকে ক্লোজ করে দিই। আর একটা এক্সাম্পল হলো, অনেকদিন আগে দেখেছিলাম একটা এক্সাম্পল, সেটাও আপনারা হয়তো পাবেন কোথাও। এটা, এটা আর এটা, है ना, Na NO2, এই সরি, NaNH2 লিকুইড অ্যামোনিয়া, এখানে হচ্ছে NaNH2 লিকুইড অ্যামোনিয়া। অনিল স্যার, স্যার চিচিরেবিন রিয়াকশন তো? পিরিডিনের। হ্যাঁ হ্যাঁ। হুম,
এনএইচ হয়ে যাবে সিএলটা ওই অর্থ পজিশনটাতে। প্রথম অর্থ তো নেই এখানে, নাম্বার বলুন 1 2 3। দ্বিতীয়টাতে বলছি, 1 2 দ্বিতীয়টাতে 3 4 5 6। টুতে হবে। সলিম স্যার, বাপ্পি স্যার, সুনীল স্যার। স্যার থ্রিতে হবে। 3 তে হবে তাই তো, প্রথমটা 3 তে হবে। 3 তে NH2 হবে, ওকে। পরেরটা? টুতে হবে স্যার। পরেরটাও স্যার থ্রিতে হবে। পরেরটাও 3 তে হবে। স্যার পরেরটা টুতে হবে। না না, পরেরটাও 3 তে হবে, দেখুন আমি বলে দিচ্ছি। কারণ কি এটা মেটাতেই হয়, আমরা একটু প্রথম, আগেই হ্যাঁ, জানলাম। প্রথম হচ্ছে যে এখানে দুটো বেনজাইন হতো, এখানে আর এখানে, তাই না? এখানকার হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে বেনজাইন হতো, আর একটা হচ্ছে এখানকার হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে বেনজাইন হতো, মানে এই পাই বন্ডটা এখানে হতো আর কি, বেনজাইন তো বলবো না ওটাকে, তো পাই বন্ডটা এখানে হতো। তো বিষয় হচ্ছে যে এখানে নেগেটিভটা বেশি স্টেবল, নাইট্রো আছে ইলেকট্রন উইথড্রয়িং, আপনাকে শুধু মাইনাস আই দেখতে হবে। আমি বারবার বলছি এখানে লোন পেয়ার থাক যাই থাক এসব দেখার দরকার নেই। এখানে 1 মিনিট, এখানে মনে হয় ভুল বললাম আমি। উম, এটা ভুল হয়েছে, হ্যাঁ কাকিমা। ভুল হয়েছে, ঠিক বলেছেন স্যার। এটা ছিল, এটা কেসটা স্পেশাল কেস ছিল, সেটা হচ্ছে কি এখানে লোন পেয়ার আছে না, আমি আর ঠিকই এখানে বলেছি, তৃতীয় নেগেটিভ বিন্দু করলে এটা ভুল হয়ে গেছে। আনস্টেবল হবে। স্যার বলছে তো, স্যার ঠিক বলেছে। ওকে, তাহলে দেখুন এখানে প্রবলেমটা হচ্ছে এটা, এটাই। তো পড়েছি আমি মতো জেনেছি রিয়াকশন বলে। এইখানে যদি আপনি নেগেটিভটা করেন তাহলে নেগেটিভ মানে কি, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ার রিপালশন হবে। ওই জন্য নেগেটিভটা এখানে হবে না, নেগেটিভটা যেটা মেজর হবে সেটা হচ্ছে এখানে। বেনজাইন মেজর কোনটা হলো, সেটা হলো এটা, এটা এটা মেজর। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে NH2 অ্যাটাকটা আমি কোথায় করাবো, নাইট্রো কাছাকাছি রাখতে হবে, এন এর কাছাকাছি রাখতে হবে, তো এটাকে আমাকে প্যারাতে অ্যাটাক করাতে হবে, তাহলে নেগেটিভটা এর কাছাকাছি আসবে। এবার এটা কিন্তু পাশাপাশি নেই, পাশাপাশি থাকলে হবে না, ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? তার মানে এই নেগেটিভটাকে এখানে আনলে হবে না, এর থেকে একটা কার্বন দূরে থাকলে বেশি স্টেবল হবে, তখন লোন পেয়ার রিপালশনটা থাকবে না। ওই জন্য এটা প্যারাতে অ্যাটাক হবে, এইটা ফোরে অ্যাটাক হবে, এটা 4 প্রোডাক্টটা মেজর হবে। এটাই তো বলতে চাইছিলাম, তো 4 প্রোডাক্টটা এটা মেজর হবে, এইটা মেজর প্রোডাক্ট। আচ্ছা, এইবার এইখানে কি হবে, এইখানে এখানে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হয়ে এটা হয়ে গেল বেনজাইন, তাহলে এখানে একটাই বেনজাইন পাওয়া গেল, তাহলে এখানে নাইট্রোজেন আর এই যে বেনজাইন আর এটা। এইবার এখানে যখন NH2 আমি অ্যাটাক করাবো, তখন NH2টাকে এইখানে অ্যাটাক করালে হবে না। কেন? কারণ আমি যদি NH2 কে এখানে অ্যাটাক করাই তাহলে নেগেটিভটা এখানে হবে, আর ওখানে নেগেটিভটা হলে এখানে যদি নেগেটিভটা আসে তাহলে এই যে লোন পেয়ার আর নেগেটিভ পাশাপাশি চলে এলো, আবার আনস্টেবল হবে। ওই জন্য এখানে নেগেটিভটাকে করানো যাবে না, এই পজিশন নাইট্রোজেনের পাশেই করানো যাবে না, তাছাড়া আপনি এবার দেখবেন তাহলে অ্যাটাকটা এখানে হবে আর এইখানে নেগেটিভটা চলে যাবে, তো এটার প্রোডাক্ট হবে এটা। ঠিক বলেছিলেন স্যার, এইটা হবে প্রোডাক্ট। তো এটা কেসটা ছিল এরকম, হ্যাঁ, এখানে NH2। দেখুন যদি একটু এবার ডাউট থাকলে বলুন। এবার ঠিক আছে স্যার, দেখুন লোন পেয়ার আর একে পাশাপাশি রাখা যাবে না এই পিরিডিনের ক্ষেত্রে, তার মানে এই সিচুয়েশনটাকে আনানো যাবে না, নাইট্রোজেন এর লোন পেয়ার আর কার্বন আয়ন এই লোন পেয়ারটাকে কাছাকাছি আনানো যাবে না, তাহলে এটাতে লোন পেয়ার রিপালশনের জন্য কম স্টেবল হবে, তো এই সিচুয়েশনটাকে আমরা আনবো না, তাহলেই প্রোডাক্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকুই পড়তে হবে। শুভম স্যার। স্যার OCH3 যদি প্যারায় সিএল থাকতো হ্যাঁ ওটা তাহলে বলে মেজর দিচ্ছি, কোনটা হতো তাহলে? ওটা বলে দিচ্ছি, OCH3 প্যারায়, তো ওটা বলতে চাইলাম এখনই, তো এটা আরেকবার দেখে নেই। তো ধরুন OCH3
প্যারাতে ক্লোরিন। তো এটা তো NaNH2 অ্যান্ড লিকুইড অ্যামোনিয়া, মেজর প্রোডাক্ট চাইছি। তো একটাই বেনজাইন হবে, সুতরাং আর দেখার দরকার নেই, তাহলে বেনজাইনটাই প্রথমে বানিয়ে নিই। একটাই বেনজাইন, সেটা হচ্ছে এটা যে কোনো একদিকে ধরে নিন, অসুবিধা নেই। OCH3। এবার OCH3 ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে এর কাছে নেগেটিভটাকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এখানে অ্যাটাক করতে হবে, প্যারাতে নেগেটিভটা এখানে। তাহলে প্যারাতে NH2 অ্যাটাক হবে, নেগেটিভ এখানে। প্রোডাক্ট মেজর এটা। নেগেটিভটা OCH3 কাছে নিয়ে যেতে হবে। হুম হুম, ঠিক আছে। একটা বইয়ে একটু ভুল দেওয়া ছিল মনে হয়, ওখানে মেটাটা মেজর করছিল, না ওই না, জন্যই কনফিউশন হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। CH3 থাকলে মেটাটা হবে। ধরুন এটা CH3 আছে, ওটা দেখবেন OCH3 ছিল না, CH3 ছিল। তাহলে এখান থেকে বেনজাইন পাবেন কটা? এখান থেকে বেনজাইন পাবেন একটাই, সেটা হচ্ছে এই বেনজাইনটা। এবার CH3 ডোনেটিং, তো তাহলে এর কাছে রাখা যাবে না, নেগেটিভটাকে নেগেটিভটাকে দূরে রাখতে হবে ওর থেকে। তাহলে এটাতে মেটাতে অ্যাটাক করাতে হবে, তাহলে তখন মেটা প্রোডাক্ট হবে। আমি আশা করছি এবার মনে মনেই আপনি প্রোডাক্টটা বানিয়ে ফেলতে পারবেন, মানে দেখেই বলতে পারবেন কি প্রোডাক্টটা হবে, মেটা না অর্থ না প্যারা। দীপক স্যার। হ্যালো হ্যাঁ স্যার। বলুন স্যার, বলুন। স্যার আমি একটা ছোট্ট জিনিস বুঝতে পারছি না, ওই যে আপনি CH3 রাখছেন, OCH3 কখন ওই পজিটিভ কনসিডার করব, কখন নেগেটিভ, এইখানটা আমি রেজোনেন্স মাথায় চলে আসছে। রেজোনেন্স ধরা যাবে না তো, ইন্ডাকটিভ এফেক্ট শুধু ধরবেন, ইন্ডাকটিভ। তাহলে এটার হচ্ছে যেমন প্লাস আই, আর OCH3 হচ্ছে মাইনাস আই। ও, রেজোনেন্স ধরলে হবে না, রেজোনেন্স ধরলে তো হবে না, ওটা তো বললাম প্রথমেই যে রেজোনেন্স এই ক্ষেত্রে কনসিডার করা যাবে না, দীপক স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম ওই যেটা পিরিডিনের কেসটা বললেন, হুম। ওখানে তো লোন প্যাডটাকে যদি CH3 গিয়ে মানে লোন প্যাডটাকে ব্লক করে দেওয়া হয়, তখন তো ওই যে প্রথমে যেটা করেছিলেন ওটাই মেজর হবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম হ্যাঁ, একদম। এটা পড়তে পারে তো না, এটা একটা ভালো হ্যাঁ কোশ্চেন। ওটাও। আচ্ছা, বুঝতে পেরেছেন স্যারের কোশ্চেনটা? সবাই বুঝতে পেরেছেন কি বলছেন স্যার? স্যার বলছেন যে পিরিডিনটাকে যদি আমি এখানে CH3 একটা অ্যাড করে দিই, এবার এবার আর ওই 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 প্রবলেমটা নেই, লোন পেয়ার প্রবলেমটা নেই। তখন কিন্তু যেরকম ভাবে ভাবছিলাম ওইরকম প্রোডাক্টটা কখন করতে হবে। ওকে, চলুন, তাহলে হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কোশ্চেন দেখি, প্রিভিয়াস ইয়ারে মনে হয় একটা কোশ্চেন এসেছিল মাদ্রাসায়, আসবে আসবে এই জায়গাটা থেকে কোশ্চেন, হ্যাঁ। আহ, না হলে কোথা থেকে আর কোশ্চেন বানাবে, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের এরকম একটা কোশ্চেন এক্সপেক্টেড। না, এটা আলাদা, ওরকম ভাবছিলাম, এটা তো না। তো বার্চ রিডাকশনে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আর কোনো কোশ্চেন আছে বলুন। তাহলে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন এটুকু পড়লেই হবে, বেনজাইন মেকানিজমটা একটুখানি পড়ে নেবেন ঠিকঠাক করে, তাহলেই হয়ে যাবে। শ্রীনিবাস স্যার। বলছি যে ধরুন বেঞ্জিন রিং এ একটা হচ্ছে যে আয়োডিন দিয়ে দুটো এনও2 দিয়েছে, আর একটাতে ফ্লোরিন দিয়ে দুটো সাউন্ড এনও2 দিয়েছে। সাউন্ডটা ক্লিয়ার আসছে না স্যার, একটু জোরে বলুন। হ্যাঁ স্যার, বলছি বেঞ্জিন রিং এ হুম একটা আয়োডিন দিয়েছে, দিয়ে দুটো এনও2 দিয়েছে, হুম আর হচ্ছে একটা ফ্লোরিন দিয়ে দুটো এনও2 দিয়েছে। এবার হুম। কোনটাতে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের রেট বেশি হবে? আপনার পজিশন বলতে হবে। পজিশন হচ্ছে ধরুন যেটা হচ্ছে সবগুলোতে ওই একই পজিশন, ধরুন ফ্লোরিনের অর্থতে একটা এনও2 দেওয়া আছে, প্যারাতে একটা এনও2 দেওয়া আছে। আমি আরেকটা কোশ্চেন এখানে একটু বলে দিই। ধরুন এখানে NO2 আছে, এখানে NO2 আছে, এখানে আছে ক্লোরিন।
এরকমই ধরি দুটোই NO2 আছে, এখানে আমি NaOH দিয়ে দিলাম, হিট করলাম, সেখানে ক্লোরিনও দিয়ে দিলাম। কোশ্চেনটা দেখি, দাঁড়ান, কোশ্চেনটা কোথায় পাবো, কোশ্চেনটা ভুলে গেছি আমি। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটাই ভুলে গেছি। ঠিক আছে, ছেড়ে দিন। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, ভুলে গেছি আমি, পরে দেখে বলবো। বৈশালী ম্যাম, দীপক স্যার। স্যার, এন এর মাথায় প্লাস চার্জ থাকলে ওটা তো প্লাস আই ইফেক্ট করে নাকি? -I, মাইনাস আই, আচ্ছা। এনি পজিটিভ চার্জ যুক্ত গ্রুপ -I হবে। মাইনাস আই তাহলে তো স্যার, যেটা আমরা আগেরটা করলাম মাইনাস আইটা, তাহলে মাইনাসটা কাছে থাকলে তো হবে জিনিসটা। হ্যাঁ, ওটাই ওটাই হ্যাঁ, product। হ্যাঁ, হ্যাঁ। বৈশালী ম্যাম, প্রশান্ত স্যার বলুন। বলছি যে বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি করার সময় যে প্রোটন অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে না, হুম। তা আমরা সচরাচর ব্যবহার করি NaH2 লিকুইড অ্যামোনিয়া বা লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, হ্যাঁ, কিন্তু আর কি লিথিয়াম লিকুইড অ্যামোনিয়া না, লিথিয়াম লিকুইড অ্যামোনিয়া হলে ওটা বার্চ রিডাকশন হবে, রিয়াকশন হচ্ছে, ওটা সরি। না। কিন্তু আর কোন রিয়েজেন্ট আছে যে আমরা দেখে হয়তো বুঝতে পারছি না এটা ইয়ে হবে, বেনজাইন হবে? আপনাকে দিলে এটাই দেবে, সোডিয়াম অ্যামাইড লিকুইড অ্যামোনিয়াই দেবে। আপনি দেখবেন যে আচ্ছা, স্ট্রং বেস আর লিভিং গ্রুপটা হ্যালোজেন আছে। মানে আমি একটা কোশ্চেন দেখছিলাম হুম, সেন্ড যে করুন, সেন্ড করুন, এই টপিক রিলেটেড কোশ্চেন থাকলে সেন্ড করুন, হ্যাঁ সব হ্যাঁ, টপিক রিলেটেড, আলোচনা করি মানে তাহলে। ওএমই আছে, আমি বলছি আপনি লিখেন। বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওএমই আছে, আর অর্থোপেশনে এফ আছে। হ্যাঁ, এই যে এফ চলে এলো, তা আপনি যখন এরকম থাকবে তখন ওইটাই না, ভাববেন। রিয়েজেন্টটা দিয়েছে আমি বুঝতে পারিনি, ওই PHLI দিয়েছে আর হ্যাঁ, ওয়াটার দিয়েছে। PHLI হতে পারে। দেখুন, এটা আচ্ছা। স্ট্রং বেস, ও, PHLI এটা হতে পারে, PHLI হচ্ছে স্ট্রং PHLI বেস। বিউএলআই দিলে হবে, বিউএলআই হ্যাঁ দিলেও হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টারশিয়ারি এরকম এরকম দিতে পারে। আচ্ছা, আমি স্ট্রং, ওটাই জিজ্ঞাসা করছি। ঠিক আছে না, স্ট্রং বেস হতে হবে। আপনার এখানে দেখবেন, এখানে পুয়ার লিভিং গ্রুপ হুম। আর স্ট্রং বেস, এই সিচুয়েশনটা দেখতে হবে। আচ্ছা, মানে অনেক সময় হয়তো NaNH2 আউট করে দিল দিয়ে অন্য NaNH2 কিছু নাও দিল। দিতে পারে, ঠিক। স্ট্রং হ্যাঁ, বেস দেখবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে এটাও বেনজাইনের বেনজাইন ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লিখতে হবে আপনাকে। হুম। সবাই গ্রুপে দিন, যদি কারো কাছে কোশ্চেন থাকে এ রিলেটেড, তাহলে একটা দেবো? দিন, আমরা ডিসকাস করে নিই। আচ্ছা, আর দুটো রিয়াকশন আমি একটু এখানে ইনক্লুড করে নিচ্ছি এর সাথে। সেটা হচ্ছে যে আমরা যে ডায়াজোনিয়াম বানানোর রিয়াকশনটা দেখলাম, একটা কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটা ডিসকাস করার জন্য আমি এটা করছি। তাহলে আমাদের অ্যারোমেটিক রিয়াকশন গুলো কভারই হয়ে যাবে। ধরুন ডায়াজোটাইজেশন রিয়াকশন আমি দেখি, ডায়াজোটাইজেশন। তো আমরা কি করি, অ্যানিলিন নিই, অ্যানিলিন নিলাম, অ্যানিলিনের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে NaNO2 আর HCl, 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমরা যে প্রোডাক্টটা পাই, সেই প্রোডাক্টটা হচ্ছে N2+Cl-। তাহলে এইখানে আমরা প্রোডাক্টটা পাই, ঠিক আছে। তো এবার দেখুন, এইটার মেকানিজমটা একটুখানি জানতে হবে, রিয়াকশনটার মেকানিজমটা জানলে দুটো তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাবে। বলছি, দেখুন মেকানিজমটা একবার বলি। প্রথমে হচ্ছে অ্যাসিড বেস রিয়েকশন দেখতে হয়, আমি বারবার বলছি যে অ্যাসিড বেস অ্যাসিড বেস অ্যাসিড বেস রিয়েকশন প্রথমে। তো NaNO2
আর HCl যখন রিয়াকশন করে তখন এটা তৈরি করে HNO2, নাইট্রাস অ্যাসিড আর NaCl। আর নাইট্রাস অ্যাসিডেরটা যদি আমি দেখি তাহলে নাইট্রাস অ্যাসিড হচ্ছে এরকম NOH, আর এটা অ্যাসিডিক মিডিয়ামে আছে। তো অ্যাসিড থেকে এটা কি করবে, এই OH নিয়ে নেবে, তাহলে এটা হয়ে গেল O ডাবল বন্ড NOH2 প্লাস। এবার এখান থেকে ওয়াটার যদি চলে যায় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে NO প্লাস। এই NO প্লাসটাই হচ্ছে এই রিয়াকশনের আমার ইলেকট্রোফাইল। NO প্লাসটাই হচ্ছে রিয়াকশনের ইলেকট্রোফাইল। এইবার এটা ফেনল, এই অ্যানিলিন। এবার এখানে আমি একটা দুটো কোশ্চেন পাবো, এটা NO তৈরি হবে। এই কোশ্চেনটা সবাই নিশ্চয়ই জানেন যে ফেনলের মধ্যে যদি NaNO2 আর HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, প্রোডাক্ট কি হয়? অ্যানিলিনে তো প্রোডাক্ট এটা হয় ডায়াজোনিয়াম সল্ট। ফেনলে কি প্রোডাক্ট হয় একটু বলতে পারবেন? ফেনলে কি প্রোডাক্ট হয় রূপায়ণ স্যার? প্যারা পজিশনে এনো যুক্ত হয়, স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারানাইট্রোসোফেনল। প্যারা নাইট্রোসোফেনল। প্যারানাইট্রোসোফেনল। তো এখানে প্রোডাক্টটা হয় OH এর প্যারা পজিশনে NO অ্যাড হয়, এইটা প্রোডাক্ট হয়। এখন এইখানেই কোশ্চেনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে নাইট্রোজেনের ক্ষেত্রে কেন প্রোডাক্টটা অ্যানিলিনের ক্ষেত্রে ডায়াজোটাইজেশন হলো, আর ফেনলের ক্ষেত্রে ডায়াজোটাইজেশন না হয়ে প্যারা পজিশনে সাবস্টিটিউশন হলো NOটার। এর কারণ হচ্ছে এটাই যে যখন ফেনলের রিয়াকশন হয় তখন ফেনল অক্সিজেন দিয়ে অ্যাটাক করে না, ফেনল অ্যাটাক করে হচ্ছে কার্বন দিয়ে। তাহলে এ কার্বন দিয়ে NO প্লাসে অ্যাটাক করেছে, প্যারাতে মেজর প্রোডাক্ট হয়েছে। কিন্তু নাইট্রোজেন অ্যানিলিনের ক্ষেত্রে টেন্ডেন্সি আমি একটু আগে বললাম যে এর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই এইখানে যেই NO প্লাস আসবে না, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড তৈরি করার ক্যাপাবিলিটি বেশি। তো এই নাইট্রোজেনকে অ্যাটাক করবে, তখন এন প্রোডাক্টটা হবে, মানে N দিয়ে অ্যাটাক করবে। তার ফলে কি হবে আপনার, এরকম সিচুয়েশনে আপনি চলে যাবেন এন এন ডাবল বন্ডেড O, আর এটা NH2 প্লাস হবে, এরকম সিচুয়েশনটা হবে। তাহলে সবসময় এই আমরা ফেনল আর অ্যানিলিনের মধ্যে রিয়াকশনের ডিফারেন্স শুধু এখানেই দেখবো, যে কিছু কিছু রিয়াকশন আছে ফেনলে যা প্রোডাক্ট দেয় অ্যানিলিনে তার থেকে অন্য রকমের প্রোডাক্ট দেয়, যেটা ডায়াজোনিয়ামেও দেখলেন, ডায়াজো কাপলিং রিয়াকশনেও দেখলেন। আর এখানেও তাই, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করার টেন্ডেন্সি অ্যানিলিনের সবসময় থাকে। আর একটা রিয়াকশনের পরে আমি বলছি। তো এইখানে দেখুন, তো এইখানে এবার কি হবে, এবার একটা H প্লাস চলে যাবে। H প্লাস চলে গেলে এইখানে হবে হচ্ছে NH N ডাবল বন্ডেড O, এইটা হবে। কিন্তু তাও তো ডায়াজোনিয়াম হলো না, আমার তো ডায়াজোনিয়াম হওয়ার কথা N2 প্লাস। তো এই রিয়াকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম এখানে হতে পারে, দেখুন এই যে হাইড্রোজেন এইখানে যাবে আর এটা OH হবে, নাইট্রোসো টটোমারিজম যেটা ছিল ওই টটোমারিজমটা এখানে হবে। তাহলে এই যে টটোমারিজম যদি হয় তবেই আপনি এই প্রোডাক্টটা পাবেন N ডাবল বন্ডেড NOH। আর রিয়াকশন কোন মিডিয়ামে হচ্ছে? অ্যাসিডিক মিডিয়ামে। অ্যাসিডিক মিডিয়ামে এই OHটা হয়ে যাবে আপনার OH2 প্লাস। তাহলে N ডাবল বন্ড NOH2 প্লাস। এইবার নাইট্রোজেন এখানে গিয়ে এই ওয়াটারটাকে রিপ্লেস করে দেবে, আপনার ডায়াজোনিয়াম প্রোডাক্ট হয়ে গেল, আপনার ডায়াজোনিয়াম সল্ট হয়ে গেল। এইবার এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে যদি এই টটোমারিজম স্টেপটা না হয় তাহলে কি ডায়াজোনিয়ামটা হতে পারবে? তখন তো এই OH হবে না, OH2 প্লাস হবে না, ডায়াজোনিয়াম হবে না। যদি এই হাইড্রোজেনটা এখানে না থাকে, এই এনোলাইজেবল হাইড্রোজেনটা যদি না থাকে, তাহলে টটোমারিজম স্টেপটা হবে না, রিয়াকশন এখানেই স্টপ হয়ে যাবে, রিয়াকশন এখানেই স্টপ হয়ে যাবে। ওই জন্য কোশ্চেনটা এটা আসে যে যদি আপনি অ্যানিলিন না নিয়ে সাবস্টিটিউটেড অ্যানিলিন নেন, তাহলে কি ডায়াজোনিয়াম তৈরি হবে? কোশ্চেন হচ্ছে এটা। NaNO2 HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেন, তাহলে কি এখানে ডায়াজোনিয়াম হবে? চিন্তা করে দেখুন একবার, এটাই পরীক্ষার কোশ্চেন থাকে, ডায়াজোনিয়াম অপশন সেখানে থাকবে, তো এখানে ডায়াজোনিয়াম হবে না। তাহলে প্রথমে কি হবে, এখান থেকে তো পাওয়া যাচ্ছে NO প্লাস, নাইট্রোজেনের টেন্ডেন্সি থাকবে অ্যাটাক করার,
তাহলে এটা হয়ে যাবে এরকম, এন এইচ, এখানে CH3 প্লাস, আর এখানে হয়ে যাবে NO। লাস্ট স্টেপে এখান থেকে কি চলে যাবে জানো, তাহলে মাইনাস এইচ প্লাস হয়ে যাবে, এই এইচটা চলে গেল। তাহলে এখানে আপনি প্রোডাক্ট পেলেন NO, আর এখানে CH3। দেখুন এখানে আর এনোলাইজেবল এইচ নেই, তাহলে আর টটোমারিজম স্টেপ হবে না। নাইট্রোসো প্রোডাক্ট আমরা পাবো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নাইট্রোসো প্রোডাক্ট, তাহলে নাইট্রোসো প্রোডাক্ট আমরা এখানে পাবো। এখানে কিন্তু ডাইরেক্ট আমাদের কিন্তু এটা হবে না, নাইট্রোসো প্রোডাক্ট আমরা পাবো। দেখুন সুদীপ্ত স্যার, শেখ রাকিবুল স্যার। স্যার বলছি যে এটা যদি 3 ডিগ্রি অ্যামিন হয়, 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে নাইট্রোস গ্রুপটা কি প্যারায় ঢুকবে? প্যারায় ঢুকবে, আমি সেটা বলছি দাঁড়ান। তাহলে এটা গেল এটা। আচ্ছা, আচ্ছা। আর একটা কোশ্চেন হয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি এরকম হতো যে এখানে নাইট্রোজেন আছে, এখানে CH3 এখানে লোন পেয়ার, সেম রিয়াকশন করছেন, NaNO2HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার দেখুন, এবার এখানে এখানে তো লাস্ট স্টেপে একটা H প্লাস যাওয়ার মতো অবস্থা ছিল, তাই নাইট্রোজেনটা অ্যাটাক করতো, আর এখানে নাইট্রোজেনটা অ্যাটাক করতে পারবে না, কারণ ক্রাউডিং আছে। এবার ক্রাউডিং আছে, তো নাইট্রোজেন NO তে অ্যাটাক না করে কি করবে, নাইট্রোজেন দেখবে যে আচ্ছা NO দিয়ে অ্যাটাক করলে তো প্রবলেম, ক্রাউডিং আছে, তা নাইট্রোজেনটা তখন কার্বন দিয়ে অ্যাটাক করাবে, কার্বন দিয়ে NO প্লাস অ্যাটাক করবে। তো নর্মাল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেরকম হয় সেরকম হবে। তো তখন এখানে প্রোডাক্ট আমরা পাবো প্যারা নাইট্রোসো। দেখুন তিনটে ক্ষেত্রে তিনটে প্রোডাক্ট, অ্যানিলিন নিলেন, প্রোডাক্ট হবে ডায়াজোনিয়াম সল্ট। আপনি এন সাবস্টিটিউটেড নিলেন, তাহলে এটা হবে অথবা এটা হবে। এবার কোনটা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। দেবাশিস স্যার, দেবাশিস স্যার বলুন। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, এই কোশ্চেনটা এখান থেকে হয়। আচ্ছা, এবার এই রিলেটেডই আর একটা রিয়াকশন আপনাদেরকে বলে দিই, সেটা নেম রিয়াকশন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আরো আরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই রিয়াকশনটা তো আমরা জানি যে আমরা যদি ফেনল নিই আর তাতে যদি আমরা ক্লোরোফর্ম KOH 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে হাইড্রোলিসিস যদি করি, এটা কোন রিয়াকশন ছিল আমাদের, নেম রিয়াকশনটা বলুন দেবাশিস স্যার, শ্রীনিবাস স্যার, শামীম স্যার। রাইমার্টিমান রিঅ্যাকশন। রাইমার্টিমান রিয়াকশন, এবং রাইমার্টিমানের রিয়াকশনে আমরা এখানে প্রোডাক্ট পেতাম এটা। তাহলে এটা ছিল রাইমার্টিমান রিয়াকশন। ওকে, এবার সেম রিয়েজেন্ট দিন অ্যানিলিনে, সেম রিয়েজেন্ট CHCl3KOH। এবার বলুন রিয়েকশনের নাম, সেম রিয়েজেন্ট, রিয়েজেন্ট একই, তাহলে এখানেও যা রিয়েজেন্ট এখানেও তাই রিয়েজেন্ট। রূপায়ণ স্যার, দেবাশিস স্যার। কার্বিলামিন। কার্বিলামিন, তখন কার্বাইলামিন। রিয়েকশনের নাম কার্বিলামিন। তখন এখানে আপনার প্রোডাক্ট হয় NC, তখন কার্বিলামিন রিয়েকশন। তাহলে দেখুন দুটো রিয়েকশনেই আপনার রিয়েজেন্ট সেম, কিন্তু আপনি প্রোডাক্ট পাচ্ছেন ডিফারেন্ট। তো এখানে যদি আপনি বুঝতে চান যে এটা তো আমরা মেকানিজম সব করে নিয়েছি যে কেন এটা প্রোডাক্ট হয়, এবার এইখানে আমরা বুঝতে চাইছি যে কেন এই প্রোডাক্টটা হয়। তাহলে এখানে যদি দেখেন যে এই যে যেটা আমরা নিয়েছি এখানে, এইটা থেকে তো আলটিমেট তৈরি হয় CCl2 ডাইক্লোরোকার্বিন। এটা এর আগের দিন আমরা দেখলাম যে আলটিমেট এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন করিয়ে আপনাকে ডাইক্লোরোকার্বিন দেবে। আর নাইট্রোজেনের টেন্ডেন্সি কি যেন, ও কার্বন দিয়ে অ্যাটাক করতে চায় না, ও বলে আমি নিজেই অ্যাটাক করবো কারণ আমার ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে ও নিজেই ডাইক্লোরোকার্বিনকে অ্যাটাক করবে। তাহলে কি হবে, তাহলে সিচুয়েশন আসবে এরকম, এই যে নাইট্রোজেন এটা হয়ে যাবে NH2 প্লাস আর CCl2 মাইনাস। মাইনাস কেন, এটা নিউট্রাল ছিল, ইলেকট্রন পেলো মাইনাস, CCl2 মাইনাস। এবার KOH আছে সেখানে, তাহলে দুটো HCl চলে যাবে, HCl চলে গেলেই আপনার প্রোডাক্ট হয়ে গেল NC। দেখুন এটা কিন্তু সিম্পল একটা অ্যাসিড বেস টাইপের রিয়াকশন হলো, এটা কিন্তু সাবস্টিটিউশন ওই রকম হলো না, অ্যাসিড বেস, এটা লিউইস অ্যাসিড, লিউইস বেস, আর এটা লিউইস অ্যাসিডের মতো কাজ করলো। সুমন স্যার বলুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম ওই কার্বিনটা যে আছে ডাইক্লোরোকার্বিনের, ওটা ট্রিপলেট না সিংলেট ডাইমারটাইমান রিয়াকশন, এটা যদি। এটা আমি কাজ দিয়েছিলাম স্যার,
খুঁজে বের করতে আমি বলেছিলাম। তো আহ, ওটা আমি করিনি গতকাল। সিঙ্গলেট তো সিঙ্গলেট হওয়ার কথা। সিংলেট হওয়ার কথা। সেটা ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটম ম্যাথ? থাকলে সিংলেট, ইলেকট্রন ডোনেটিং অ্যাটম থাকলে ট্রিপলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আপনি এরকম নেন, লাইক CH2 ডাবল ডট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্বন, এরকম ট্রিপলেট যদি নেন স্টেটে থাকে। তখন এটা ট্রিপলেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে। তাহলে এই এই দুটো রিয়েকশন বুঝতে পারছেন কত সুন্দর? দেখুন একবার মনে রাখার, আর কোনোদিনও এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে না যে আচ্ছা এই রিয়েকশনটার ক্ষেত্রে কেন এই প্রোডাক্টটা হয় আর এই রিয়েকশনটার ক্ষেত্রে কেন এই প্রোডাক্টটা হয়। তাহলে এই জিনিসগুলো একবার যদি আপনি বুঝে যান, পরীক্ষায় যেমনই কোশ্চেন আসুক আপনি পারবেন। এবার দেখুন একটা খুব সুন্দর কোশ্চেন একটা এসেছে, সেই কোশ্চেনটা আমি একবার আপনাদেরকে বলি। কোশ্চেনটা গ্রুপে এসেছে, গ্রুপে যদি দেখেন আপনারা, একটা খুব সুন্দর কোশ্চেন এসেছে, দেখুন একবার। ওকে, কোশ্চেনটা দেখুন একবার। প্রশান্ত স্যার, আমার তো মনে হচ্ছে বি হবে, কনফার্ম না। কোশ্চেনটা কে দিয়েছিলেন? দেবাশিস স্যার আছেন? দেবাশিস স্যার নেই, হয়তো আছেন। বলুন স্যার। স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হুম। পাচ্ছি, বলুন। আহ, হ্যাঁ, এইটা উত্তর হবে সি। সি না ডি? সি হবে। এটা রিসার্চ আর্টিকেলে আছে। এটা হুম, এটা আমারই অ্যান্সারটা কি হবে? পেপারে অ্যান্সারটা পাবলিশ করা হয়েছে। এটার সি সি নাইট্রোসো কম্পাউন্ড হবে এটা। ও, দারুণ বিক্রিয়া। এটা হচ্ছে ওই কনজুগেশনের জন্য নাইট্রোজেনের সাথে ওই দেখুন ওই এস্টারটা আছে, ওই এস্টারটার কনজুগেশনের জন্য মেনলি এটা হয়। মানে সিচুয়েশনটা এরকম আসবে যে এখানে লোন পেয়ার যেটা এটা আছে, এক্সেপশনাল কেস। হ্যাঁ, হ্যাঁ। এখানে লোন পেয়ার আসলে এই লোন পেয়ারটা এখানে আপনার নেগেটিভটা বানাচ্ছে। তাহলে এনও তো তৈরি হচ্ছে এনও প্লাস, হুম তাহলে এনও প্লাসে এখানে অ্যাটাকটা হবে। আর নেগেটিভটা এখানেই আসবে সব সময়, কারণ এখানে নেগেটিভটা স্টেবল হবে সিও দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ডায়াজো কাপলিং রিয়েকশনটা আর হচ্ছে না। এখানে কখন হতো? যদি নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বেশি থাকতো। তো নাইট্রোজেনের লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি হুম থাকছে না এখানে, কারণ এখানে নেগেটিভটা বেশি স্টেবল আসছে, এই অক্সিজেনের সাথে রেজোনেন্স, এখানে সিও থাকছে প্লাস রেজোনেন্সও থাকছে। তো হুম ইলেকট্রন পেয়ারটা এই কার্বনের উপর চলে আসবে, এই কার্বনের উপরে। তো এখান দিয়ে অ্যাটাকটা হবে এনোতে। দারুণ করছে, অনেক কিন্তু একটা ভালো জিনিস শিখলাম। আর হচ্ছে আরেকটা কোশ্চেন দেখছিলাম কোথায়, হ্যাঁ ওই স্যার আপনি যেটা বলছেন ওই ওই কোশ্চেনটাই আমি বলছিলাম। দাঁড়ান আমি দেখাচ্ছি একবার। এই কোশ্চেনটার কথাই আমি বলছিলাম, ভুলে গেছিলাম কোশ্চেনটা আমি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে এটা, দেখুন কোশ্চেনটা হচ্ছে এটা যে এখানে একটা NO2 থাকবে, এখানে একটা NO2 থাকবে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, আর এর মধ্যে দেওয়া হয়েছে
সোডিয়াম মিথক্সাইড। ঠিক আছে, দিয়ে এটা হিট করতে হবে। তাহলে এবার প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটাতে ক্লোরিন চলে গিয়ে ওএমই হবে মানে কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। এটা ছিল কোশ্চেন। আচ্ছা, সুমন স্যার, দীপক স্যার। স্যার ওই আগের কোশ্চেনটা, এটা তো নয়, আগেরটাতে একটা প্রবলেম ছিল। হুম। ওখানে স্যার যদি ডবল বন্ড ওটা না থাকতো তাহলে স্যার কি হতো? হাইড্রোজেন দিয়ে করতে ওএইচ করতাম আমি। তখন ওইচ হতো, হ্যাঁ। অ্যারোমেটিক এরপর রিং যেহেতু না, তো ওএইচ হ্যাঁ, হতো। ওইচ হতো। আর সিএলটা স্যার আমি কখন এটা হতো? ভাবছিলাম যে ডি হবে কিনা। হ্যাঁ, সিএলটা কখন হবে স্যার? সিএলটা হবে মানে যদি এইটা তো অ্যাকোয়াস মিডিয়ামে হচ্ছে রিয়াকশনটা, এই NaNO2 আর HCl, হ্যাঁ। এটা অ্যাকোয়াস মিডিয়ামে রিয়াকশনটা হচ্ছে, তো ওটা ওইচই হবে সবসময়। সিএল হবে যদি আপনি ড্রাই অবস্থাটাকে হিট করেন তখন, মানে আচ্ছা আচ্ছা। আপনি ডায়াজোনিয়াম সল্ট আর বানাবেন। ডাইনোজিনিয়াম সল্টটা স্যার কখন হবে? ডাইনোজিনিয়াম সল্টটা এই নর্মাল ওই এগুলো না থাকবে ডায়াজোনিয়াম নাকি? সল্টটাকে নিয়েই যদি খালি হিট করেন ড্রাই অবস্থায়, তো ড্রাই আচ্ছা আচ্ছা হিটিংয়ে এটা ক্লোরোবেনজিন দেবে। আচ্ছা আচ্ছা। ওখানে যদি তাহলে কেবলমাত্র হিট দেওয়া থাকতো তাহলে ওটা হতো নাকি? হ্যাঁ, যদি কেবল ড্রাই কন্ডিশনে আইসোলেট করে ড্রাই কন্ডিশন বলে দেবো ওই ড্রাই কোশ্চেন, লেখা থাকলে, হ্যাঁ হ্যাঁ। ড্রাই হিটিং এরকম বলা থাকে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখুন, এখানে NO2 আছে, এখানে NO2 আছে। তো একটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে যে এরকম ভাবতে পারি আমরা, যে এইখানে যদি অ্যাটাকটা হতো, দেখুন এই ক্লোরিনটা যেখানে আছে সেখানে যদি অ্যাটাকটা হতো, তাহলে OMe এখানে অ্যাটাক করলে নেগেটিভটা কোথায় তৈরি হবে? এখানে তৈরি হবে। এই যে এখানে নেগেটিভটা তৈরি হতো, এখানে, এখানে আর এখানে, এই তিন জায়গায় হতো। এইখানে, এইখানে আর এইখানে যদি এই ক্লোরিনটাতে অ্যাটাক করতো, OMeটা এই ক্লোরিনে অ্যাটাক করলো, মেকানিজমটা ভাবুন মনে মনে, যে এই নেগেটিভটা এই ক্লোরিনে অ্যাটাক করলো, নেগেটিভটা এখানে হলো, এখানে হলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই তিন জায়গাতে নেগেটিভটা হতে পারবে। এবার এই নাইট্রোটা এই নেগেটিভটাকে স্টেবল করতে পারবে না। কেন? কেন পারবে না? কারণ এখানে একটা ক্লোরিন আছে, SIR এফেক্ট দেখাবে, মানে এই নেগেটিভটা যখন এখানে রেজোনেন্স করতে যাবে ক্লোরিনের সঙ্গে, স্টেরিক হিন্ড্রেন্স, তার মানে নেগেটিভটা এখানে নাইট্রো গ্রুপ দিয়ে স্টেবল হবে না। ওই জন্য এই ক্লোরিনেও অ্যাটাক হবে না, এই ক্লোরিনেও অ্যাটাক হবে না, যে ক্লোরিন গুলো রিপ্লেস হবে না। রিপ্লেস হবে কোনটা? এই নাইট্রোটা। কিভাবে? যে এই নাইট্রোটাতে যদি অ্যাটাক হয় তাহলে নেগেটিভ এখানে, এখানে আর এখানে, এই নেগেটিভটা কিন্তু NO2 দিয়ে স্টেবল হবে। এই নাইট্রোটাও কিন্তু রিপ্লেস হবে না, কারণ এই নাইট্রোটা রিপ্লেস হলে এখানে আর এখানে আর এখানে নেগেটিভ হতো, এই নেগেটিভটা NO2 দিয়ে স্টেবল হতো না। ওই জন্য যেদিকে গ্রুপগুলো আছে সেই দিকে নাইট্রোটা রিপ্লেস হবে। এখানে CH3ও থাকতে পারে, তাহলে এই নাইট্রোটা রিপ্লেস হবে। তাহলে আনসার হচ্ছে এটা। দেখুন, এটা যদি বুঝতে অসুবিধা হয় বলুন একবার। এইখানে হবে OMe, এখানে Cl, এখানে Cl, এখানে NO2। সুমন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয় এরকম একটা দেখেছিলাম মনে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হলো ওটা OH করে দেবেন। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এটাতে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানে আছে আপনার, এখানে যদি NaOH নিন তাহলে এটা OH হয়ে যাবে। এটাকে জেনারেলি শুধু, ওটা এটা দেখি। কিন্তু হবে না, এটা হবে না, এটা রিপ্লেস হবে না। না এটা বোঝার না চেষ্টা না। করুন, এটা রিপ্লেস হবে। কারণ এখানে যদি হ্যাঁ আপনি অ্যাটাক করার নিউক্লিওফাইলটা নেগেটিভ এখানে, হ্যাঁ এখানে আর এখানে, এই নেগেটিভটা কিন্তু NO2 তে স্টেবল হবে না, কারণ NO2 হ্যাঁ, রেজোনেন্স বুঝতে পার্টিসিপেট পেরেছি। করবে না এই দুটো গ্রুপের জন্য, SIR এফেক্ট। হ্যাঁ ওটা বুঝেছি এটা। দীপক স্যার বলুন। ওকে, তাহলে এই হয়ে গেল। আর বেশি কিছু না, এর থেকে বেশি ডিটেলস আর যাওয়ার দরকার নেই। কোশ্চেন দেখছি, কোশ্চেন আছে কিছু, মানে পরীক্ষায় এসেছে এরকম বলুন, তাহলে দেখলে সুবিধা হবে। এখানে তো দেখতে পাচ্ছি না, এখানে একটা বাড়ছে রিডাকশনে কোশ্চেন এসছে, সেটা পরে রিডাকশনে দেখাবো। আর তো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না এই টাইপের। ত্রিপুরার পরীক্ষাটাতে দেখা যাক, ত্রিপুরাতে থাকতে পারে। নিউক্লিওফিলিক রিঅ্যাকশন একটা কোশ্চেন আসবে।
হয়ে গেল। না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা এটা বলুন তো 128, এই HNO2 মানে হলো এটা হচ্ছে NaNO2 আর HCl। সুমন স্যার? ওটা স্যার পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট হবে। অ্যান্সার? আনসারটা স্যার দেখছি। রিং মাইগ্রেশন হবে তো। ইকুইটোরিয়াল রিং মাইগ্রেশন স্যার। হুম। এই এ নাম্বার প্রোডাক্ট হতে পারে। এ এটাই হবে। দেখুন এইখানে কার্বোক্যাটায়ন এলো তো, হুম। এটা হয়ে যাবে N2+, আপনার N2+ হয়ে এটা চলে গেল, কার্বোক্যাটায়ন এখানে এলো। এখন কার্বোক্যাটায়নটা এখানে যেতে চাইবে, এখানে হাইড্রোজেন আছে, কার্বোক্যাটায়নটা এখানে যেতে চাইবে এই কার্বনে। তাহলে দুটো অপশন আছে, রিং কন্ট্রাকশন করতে পারে অথবা হাইড্রাইড শিফট করতে পারে। আমরা কি বলেছিলাম যে কার্বোক্যাটায়ন যখন ব্যাক বন্ডিং এর রেজোনেন্স পাবে তখন মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা দেখতে হবে। তো মাইগ্রেটরি অ্যাপটিটিউড হাইড্রোজেনের বেশি না আর গ্রুপের? হাইড্রেটের বেশি আছে স্যার। হাইড্রাইডের বেশি, তাহলে হাইড্রাইডই শিফট হবে এখানে, এখান থেকে বি হয়ে যাবে। হাইড্রাইড শিফট হবে এবং এটা বি অ্যান্সার হবে। ই আনসার হবে, হ্যাঁ স্যার রাইট, ঠিকই একদম মাইগ্রেটরি ভুলে গেছি। মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা আমাদের দেখতে হবে। এখানে রিং কন্ট্রাকশন 6 মেম্বার রিং এর তো কন্ট্রাকশন হয় না, না স্যার না, একদম ভুল হয়ে কন্ট্রাকশন গেছে করা যাবে ওটা। না। বলছি ইনস্টিটিউটে যদি অ্যাক্সিয়ালে থাকতো। এই কোশ্চেনটা এসেছে, হ্যাঁ। দেখুন অ্যাক্সিয়াল হলেও হতো, কারণ কি বলুন তো স্যার, অ্যাক্সিয়াল হলেও কোনো প্রবলেম নেই, কারণ কার্বোক্যাটায়নটা হচ্ছে, কার্বোক্যাটায়ন হচ্ছে প্লানার হচ্ছে, তাই না? ওটা ইকুইটোরিয়ালে থাকলেও শিফট হতে অসুবিধা কি? এখানে তো হচ্ছেই। আচ্ছা এইটা দেখুন, এই কোশ্চেনটাই একটু আগে বললাম এটা এসছে, আমি ওই জন্য কোথায় কোথায় দেখেছিলাম আমি। সি নাইট্রোসো কম্পাউন্ড হবে কোনটাতে? সি সি মানে কার্বনে নাইট্রোসো হবে সি। সিতে, হ্যাঁ। এন নাইট্রোসো যদি বলতো তাহলে এ আনসার করতাম, এন নাইট্রোসো যদি বলতো, তাহলে সি নাইট্রোসো যখন বলছে তখন সি অ্যান্সার হচ্ছে। আচ্ছা একই কোশ্চেন আবার, এটা তো দেখুন, প্রথমটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট, এটা ডায়াজোনিয়াম সল্ট, আর এটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে, তার মানে কার্বন দিয়ে কানেক্টেড হবে, তাহলে অ্যান্সার বলুন। এ এ, ঠিক আছে না, কার্বন দিয়ে কানেক্টেড হবে, এ অ্যান্সার।
ওকে, তো এইগুলোই এসছে। আর কি, এই তো হয়ে গেল। চলুন তাহলে আজকে এখানে এন্ড করে দিই, তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল কমপ্লিট। রিয়াকশন, অ্যারোমেটিক রিং এর রিয়াকশন মোটামুটি কমপ্লিট। নেম রিয়াকশন আরো দুটো হয়ে গেল আমাদের। একটা হচ্ছে রাইমারটিমান। রাইমারটিমান তো এর আগের দিনে হয়েছিল, আজকে বললাম কার্বিলামিন। কার্বিলামিনও বলে দিলাম, তো বেশি দরকার নেই, ওটুকু হলেই হবে। আর বলুন, আর কোনো কোশ্চেন আছে? এখানে এন্ড করে দিচ্ছি।